হ্যালো, সাউন্ড শোনা যাচ্ছে কি? হ্যালো। হ্যালো। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার, রাইট? ওকে। আচ্ছা, আমরা কি এইভাবে কি লাইটটা ঠিক আছে নাকি আমরা লাইট আরো বাড়াবো? একটু জানাও তো ভাইকে। সাউন্ড একটু প্রবলেম ছিল, সাউন্ডটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, আমাকে একটু জানাও যে সাউন্ড তো ক্লিয়ার, রাইট? আচ্ছা, এখন আমাকে এই ব্যাপারটা জানাও যে আমরা কি লাইট আরেকটা বাড়াবো? লাইট বাড়ালে এই জায়গাটা একটু বেশি আলোকিত হয়ে থাকে, এটা অনেক সময় চোখে পড়ে। আহ, আর যদি তোমরা মনে হয় এই লাইটটা ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা ক্লাস শুরু করতে পারি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, সব ঠিক আছে, রাইট? ওকে, ফাইন। তাহলে সবাইকে একটু মেনশন দিয়ে দিই, হ্যাঁ? সবাইকে মেনশন দিয়ে দাও একটু, সবাই যেন ক্লাসে যুক্ত হতে পারে, হ্যাঁ? আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। ওকে, ঠিক আছে, চলো আমরা আমাদের আজকের আলোচনা শুরু করব। ওকে, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। 2 দিনের বিশাল ধকলের পর তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে। তো এটা ভেবেই ভালো লাগে যে তোমাদের সাথে দেখা হবে ভেবে সারাটা দিন কাটে। সারাটা দিন কাটে বলা যাবে না, আমার অন্যান্য কাজও তো আছে, আমার নিজের পড়াশোনা আছে। সব কিছু মিলে মাথায় থাকে যে কখন তোমাদের সাথে রাত 10টা বাজে ক্লাসে দেখা হবে। সো সব কিছু মিলিয়ে কয়েকটা দিন গেল অসুস্থতায়। আহ, অসুস্থতা বলতে আমার শ্বাসকষ্ট, যেমন তোমাদের ক্লাস নেওয়ার আগেই মাত্র আমি শ্বাসকষ্টের জন্য আমার নেবুলাইজার নিতে হয় সবসময় যখন আমার শ্বাসকষ্ট হয়ে যায়। তো এই যে মাত্র তোমাদের ক্লাস শুরু হওয়ার 3-4 মিনিট লেট করেছি, এটা হচ্ছে আমি নেবুলাইজার নিয়েছি। হ্যাঁ, ওই যে ইনহেলার বলে না, ওই ইনহেলারটা হচ্ছে যখন মানুষ মুভে থাকে আর বাসায় হচ্ছে নেবুলাইজার নেয়। তোমার অনেকেই দেখবা অক্সিজেন মাস্ক লাগাতে হয়। সো আমার হচ্ছে যখন বেশি শ্বাসকষ্ট হয়ে যায়, এটা যখন মাঝে মাঝে হয়, মাসে হয় 2 মাস 3 মাস পর পর, তখন এটা নিতে হয়। তখন আমি খুব জোরে কথা বলতে পারি না, আমি খুব কুল থাকি, আমি হচ্ছে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কথা বলে তখন ক্লাস নেই, ঠিক আছে? ওকে, এখন ফাইন, মোটামুটি সুস্থ আছি, ক্লাস শুরু করি আমরা, হ্যাঁ? ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ওকে, সাউন্ড কম? কি বলো? এই সাউন্ডে তো হয়ে যাওয়ার কথা, তাই না? আচ্ছা, তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করো, আমরা কিন্তু ক্লাস শুরু করে দিব, আর দেরি করার সুযোগ নেই, 10টা 9 বাজে ইতোমধ্যেই, হ্যাঁ? আমরা 1 মিনিট টাইম নিচ্ছি। তোমার যে ফ্রেন্ডরা রয়েছে যারা ক্লাসে আসে রেগুলার, তাদেরকে মেনশন করে দাও, আর আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে, চলো। আজকে আমরা পড়ব হচ্ছে কল্পনা চাওলাকে নিয়ে, হ্যাঁ? আমাদের প্রথম ইউনিটের আজকে লাস্ট লেসন, অর্থাৎ আমরা 5টা লেকচারের মধ্যে আমরা প্রথম ইউনিটের সবগুলো টপিক শেষ করা হবে আজকে। আজকের পড়া শেষ হলে আমাদের প্রথম ইউনিটের আর কোনো টপিক বাদ নেই। এভাবে প্রতিটা টপিক আমরা ধরে ধরে প্রত্যেকটা প্যাসেজ শেষ করব। ওকে, আসো আমরা শুরু করি। আচ্ছা, ইনি হচ্ছেন কল্পনা চাওলা, হ্যাঁ? এই যে ভদ্রমহিলা আছেন, তিনি কল্পনা চাওলা। তিনি একজন, দেখো তুমি নামটা যখন বিবেচনা করছো, নামটাই যখন চিন্তা করি আমরা, তখন কোন দেশি নাম মনে হয়? এই যে কল্পনা চাওলা, হ্যাঁ? তোমরা দেখবা ভারতীয় ক্রিকেটার ছিল পীযূষ চাওলা, ভারতীয় ক্রিকেটার, ইন্ডিয়ান টিমে খেলতো, ন্যাশনাল টিমে, পাশাপাশি হচ্ছে তিনি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সে খেলতো। তো এই যে তারপর একটা সময় দিল্লি ডেয়ার ডেভিলসে খেলতো। এই যে চাওলা, এই নামটা মোটামুটি হচ্ছে ভারতীয়, কল্পনা চাওলা। তিনি ভারত থেকে কিভাবে, ভারতের মতো একটা দেশ যারা আমরা বলে থাকি যে নিম্ন আয়ের দেশ, ইভেন তারা হচ্ছে খুব উন্নত রাষ্ট্র না, সেই জায়গা থেকে গিয়ে কিভাবে তিনি নাসাতে জয়েন করলেন, আমেরিকার যেই মহাকাশ গবেষণা সংস্থা, ওই নাসায় জয়েন করার পরে তার ভাগ্যে কি ঘটেছিল, এই টোটাল ব্যাপার নিয়ে আমরা আলোচনা। এবং তোমরা মনে রাখবে যে এই কল্পনা চাওলা স্টোরিগুলো আমেরিকা পর্যন্ত খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়, ঠিক আছে? ওকে, আমরা প্যাসেজটাতে আসি, মূল প্যাসেজটা আমরা আগে শেষ করি, হ্যাঁ, ধরে ধরে। ফার্স্ট বলছে চাওয়ালা, না চাওয়ালা না, এটা হচ্ছে চাওলা। চাওলা তো হচ্ছে ভারতীয় প্রধানমন্ত্রী। চাওলা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী, হচ্ছে চাওলা, ঠিক আছে? ক্লাসে সমস্যা হচ্ছে কি বলো?
হ্যাঁ, সেকেন্ড পেপার কবে শুরু করবেন? এই যে আমাদের লেকচার 6 থেকে সেকেন্ড পেপার শুরু, প্রিপোজিশনের ক্লাসের মাধ্যমে। কি সেকেন্ড পেপার কবে শুরু করবেন? এই যে আমাদের এত সাউন্ডের পরে সাউন্ড কম কিভাবে বলো তোমরা এটা? সমস্যা হচ্ছে কোথায় আমি তো দেখতেছি না, আমার এখানে তো পুরো ফকফকা হচ্ছে, এই যে সবকিছু একদম নর্মাল দেখা যাচ্ছে। আচ্ছা, কি বলে আটকে যাচ্ছে? আমার এখানে সব একেবারে নর্মাল সুন্দর, জাস্ট স্লাইডটা একটু ঠিক করতে হবে না, দাঁড়াও। ঠিক আছে। ওকে, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, ক্লাস শুরু করি, আস্তে আস্তে আমরা সব ঠিক হয়ে যাবে। ওকে, চলো আমরা শুরু করছি ক্লাস, আমাদের আজকের লেকচার শুরু। সবাই মনোযোগ দিয়ে শুনবো, আমরা সুন্দরভাবে প্যাসেজটা সলভ করো। চলো আমরা প্যাসেজটা ধরে ধরে পড়বো, এর পার্ট অফ স্পিচ সব কিছু আমরা ক্লিয়ার করবো। সো সবাই খাতা কলম নাও, নোট খাতা নাও, যেখানে যা প্রয়োজন সেখানে নোট করে করে পড়বা, ঠিক আছে? নোট করে পড়াটা কিন্তু খুব জরুরি, তোমার কাছে তোমার নিজস্ব একটা নোট থাকাটা খুবই জরুরি। আচ্ছা চলো আমরা শুরু করি। চাওলা ওয়াজ বোর্ন, চাওলা মিন্স কল্পনা চাওলা, ওয়াজ বোর্ন ইন কর্নাল, ইন্ডিয়া। তাহলে ভারতের কর্নালে জন্মগ্রহণ করছেন। তাহলে কর্নাল কি একটা জায়গার নাম। তাহলে বোর্নের সাথে আমরা জানি যে ইন বসে, যখন কোনো জায়গায় জন্মগ্রহণ করা বোঝায় তাহলে বোর্ন ইন। আই ওয়াজ বোর্ন ইন কুমিল্লা, শি ওয়াজ বোর্ন ইন ঢাকা, হি ওয়াজ বোর্ন ইন ইউনাইটেড স্টেটস। তাহলে কোথায় জন্মগ্রহণ করা বোঝাতে কি বোঝায়? বোর্ন ইন। সবাই একটু এই প্রিপোজিশনটাকে নোট করো, হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, জন্মগ্রহণ করা। ওকে, তাহলে চাওলা ভারতের কর্নাল প্রদেশে জন্মগ্রহণ করেছেন। ওকে, শি কমপ্লিটেড হার আর্লিয়ার স্কুলিং। ওকে, আমার প্রথম প্রশ্ন, এই যে কমপ্লিটেড দিয়ে সেন্টেন্সটা গঠন করলো, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? আমাদের অ্যাডমিশনের জন্য কিন্তু আমাদের টেন্স জানাটা বেশ জরুরি। সো এখন থেকে তোমরা ক্লিয়ার করো যে এই সেন্টেন্সটা যেটা আমি মার্ক করে দিলাম এটা আসলে কোন টেন্সে আছে। শি কমপ্লিটেড হার আর্লিয়ার স্কুলিং। আর্লিয়ার মানে হচ্ছে প্রাথমিক শিক্ষা। তাহলে আর্লিয়ারটা এখানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর স্কুলিং মানে হচ্ছে শিক্ষা, এটা হচ্ছে একটা নাউন। ওকে, এই দুটো জিনিসকে মার্ক করে রাখো। আমরা জানি অ্যাডজেক্টিভ আর নাউনের মধ্যে একটা কোরিলেশন রয়েছে, কারণ অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। তাহলে এটা হচ্ছে প্রাথমিক, এটা হচ্ছে শিক্ষা। এটা বাংলা কি পাচ্ছি আমরা? প্রাথমিক, প্রাথমিক, আর এটা হচ্ছে কি পাচ্ছি আমরা? শিক্ষা। ঠিক আছে, ওকে। তাহলে কি বলছে দেখো, যে শি কমপ্লিটেড হার আর্লিয়ার স্কুলিং এট আ লোকাল স্কুল। তিনি একটা স্থানীয় অর্থাৎ আঞ্চলিক, তার এলাকার একটা আঞ্চলিক স্কুলের মধ্যে তিনি তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছেন। এবং যেহেতু এখানে V2 আছে, দেখো যেহেতু V2 আছে, তার মানে সেন্টেন্সটা কিসে আছে? পাস্ট সিম্পল। ওকে, আমরা এটাকে পাস্ট সিম্পল বলতে পারি, পাস্ট ইনডেফিনিটও বলতে পারি। মনে রাখবা যে আমরা ছোটবেলা থেকে যে টেন্সটার নাম জানতাম যে পাস্ট ইনডেফিনিট, এটা ব্রিটিশ কোনো রাইটারের বইয়ে অথবা আমেরিকান রাইটারের বইয়ে এই টেন্সটার নাম মোস্ট অফ দ্য কেসেস লেখা থাকে হচ্ছে পাস্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল, ফিউচার সিম্পল। তার মানে হচ্ছে আমরা যেটাকে ইনডেফিনিট বলে চিনি, এটা হচ্ছে সিম্পল নামে অনেক উচ্চতর যে বইগুলো আছে সেখানে লেখা থাকে। ওকে, শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বোর্ন ওমেন। এখানে মজার একটা ব্যাপার খেয়াল করো, এই যে ফার্স্ট ওয়ার্ডটা, এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলোকে বলা হচ্ছে অর্ডিনাল নাম্বার। কি বলা হয় বলো তো? অর্ডিনাল নাম্বার। এখানে একটু নোট করে রাখো যে এই যে ফার্স্ট বা সেকেন্ড, থার্ড, এরকম করা যা যা আছে এই প্রত্যেকটাকে আমরা নাম দিই হচ্ছে অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার। ওকে, এখন আরেকটা মজার ব্যাপার মনে রাখবে যে অর্ডিনাল নাম্বারের শুরুতে, এই শুরুতে সবসময় একটা আর্টিকেল দা বসবে। অর্ডিনাল নাম্বারের শুরুতে কি বসবে? দা। একটা জিনিস ছোট্ট করে নোট করে ফেলো যে আমরা যখন সেন্টেন্সের মধ্যে কোনো অর্ডিনাল নাম্বার বসাচ্ছি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 50, 6th, 21th, তাহলে এগুলোর আগে অবশ্যই কি লাগবে? আমাদের একটা আর্টিকেল দায়ের ব্যবহার। এটা অ্যাডমিশনে প্রায় সময় পরীক্ষা আসতে দেখা যায় যে অর্ডিনাল নাম্বারের পূর্বে আর্টিকেল দা না বসানো বা বসানো একটা ইউজ আসে পরীক্ষায়। বলেছি যে শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বোর্ন ওমেন। তিনি হচ্ছেন প্রথম ভারতে জন্মগ্রহণ করা নারী, অ্যান্ড দ্য সেকেন্ড, এবং দ্বিতীয় নারী
দ্বিতীয় নারী ইন স্পেস, মহাকাশে, ফ্রম দিস সাবকন্টিনেন্ট, মহাকাশ, ওকে, এই উপমহাদেশ থেকে। আচ্ছা, বলা হয়েছে যে তিনি হচ্ছে ভারতে জন্মগ্রহণ করা প্রথম নারী অ্যান্ড দ্য সেকেন্ড পার্সন ইন স্পেস ফ্রম দিস সাবকন্টিনেন্ট, এই ভারতীয় মহাদেশ থেকে, ভারতীয় উপমহাদেশ অর্থাৎ তৎকালীন সময়ের ভারত, হ্যাঁ ভারতীয় বলতে ভারতকে বুঝাইতো তখন। এই ভারতীয় উপমহাদেশ বলতে আমরা একটা সময় বুঝি হচ্ছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, তারপর হচ্ছে নেপাল, ভুটান, এগুলো একসাথে ছিল, আফগানিস্তান। তো এই পুরো অঞ্চলটাকে বলা হতো ভারতীয় উপমহাদেশ, কারণ পুরো এশিয়া মহাদেশের বড় অংশটা জুড়ে ছিল হচ্ছে ভারতীয় উপমহাদেশটা। সো এই ভারতীয় উপমহাদেশ থেকে তিনি ছিলেন ভারতে জন্মগ্রহণ করা প্রথম ব্যক্তি, আর পুরো উপমহাদেশ চিন্তা করলে তিনি ছিলেন দ্বিতীয় ব্যক্তি যিনি মহাকাশে গিয়েছেন। তাহলে দুইটা জিনিস এখানে খেয়াল করো, তিনি ভারতের প্রথম এবং পুরো সাবকন্টিনেন্টের দ্বিতীয় মানুষ, বলছে দ্বিতীয় ওমেন কিন্তু বলে নাই, দ্বিতীয় পার্সন। তার মানে হচ্ছে এই ভারতীয় উপমহাদেশ থেকে এই কল্পনা চাওলার আগে আরেকজন হয়তো পুরুষ মহাকাশে গিয়েছেন, যেটা আমরা হয়তো জানি না। তাহলে দুইটা তথ্য মনে রাখো যে কল্পনা চাওলা হচ্ছে ভারতে জন্মগ্রহণ করা প্রথম নারী, আর পুরো মহাদেশ থেকে যাওয়া দ্বিতীয় ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি কিন্তু, কারণ প্রথম যে ব্যক্তিটা তিনি পুরুষ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, এইটুকু আমরা বুঝলাম। তাহলে সাবকন্টিনেন্টে বাংলা আমি কি পেলাম, এটা হচ্ছে উপমহাদেশ, ঠিক আছে, উপমহাদেশ। আফটার গ্র্যাজুয়েটিং ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে একটা প্রিপোজিশনে খুব সুন্দর ব্যবহার খেয়াল করো প্রতিটা লাইনে। তুমি চেষ্টা করবা, তুমি এইচএসসিতে যখন পড়তেছো তখনই তোমার প্রত্যেকটা লাইনকে গ্রামাটিক্যালি বিশ্লেষণ করার জন্য, যে কেন আইএনজি হইলো, এখানে কেন ভার্বের পাস্ট ফর্মটা হইলো, এখানে কেন ভার্বের সাথে ভার্বের ভি টু হইলো, এই ব্যাপারটাকে চেষ্টা করবা যতটা পসিবল খুব এক্সপ্লেইন করে বোঝার জন্য। এটা তোমার অ্যাডমিশন টেস্টে তোমার গ্রামাটিক্যাল টার্মস বলি বা রাইটিং পার্ট বলি, প্রত্যেকটা জায়গাতে খুব বেশি তোমাকে হেল্প করবে। কি পাচ্ছি আমরা, যে আফটার গ্র্যাজুয়েটিং, এই যে এখানে আমরা দেখছি ভার্বের সাথে আইএনজি আছে, এটার সাথে খুব ভালো একটা রিলেশন হচ্ছে আমাদের এখানে প্রিপোজিশন আফটারের। আমরা ছোট্ট একটা নোটে একটু দেখাই, দেখো সহজভাবে মনে রাখলে টু এর পরে ভার্বের V1 ফর্ম হয়, আর টু ছাড়া অন্য প্রেপোজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি। এই ছোট্ট নোটটা একটু করে নাও। কি পাচ্ছি আমরা, যদি আমাদের প্রিপোজিশন টু থাকে, হ্যাঁ যদি টু থাকে, তাহলে টু এর পরে আমরা ভার্বের একদম সিম্পল ফর্মটা পাই। কিন্তু সেটা যদি অন্যান্য প্রেপোজিশন হয়, অফ, বাই, উইথ, উইদাউট, যে কোনো কিছু হোক, তারপরে যখন ভার্বটা আসবে সেটা ভার্বের সিম্পল ফর্ম বসবে না, সেটা বসবে হচ্ছে আইএনজি ফর্ম। ওকে, লেখাগুলো কিছুটা ঝাপসা লাগছে না? আচ্ছা, বুঝতে পারছি আমি কেন হয়েছে এটা। একটু বড় করে লিখলে বোঝা যাবে। ওকে, তাহলে এই জায়গাটা আমরা বুঝতে পারলাম। তাহলে এটা কি ক্লিয়ার বলো তো? আমরা প্রিপোজিশনের ব্যবহারটা ক্লিয়ার হয়েছে? আমাকে একটু কমেন্টে জানাও, ভাই দেখতে যাচ্ছি যে প্রিপোজিশনের ইউজটা আমরা অন্যান্য ক্লাসে যখন পড়বো তখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। প্রথম বিষয় হচ্ছে যখন প্রিপোজিশন হিসেবে টু বসবে, ওকে, প্রিপোজিশন যদি শুধু টু বসে তাহলে তারপরে যে ভার্বটা আসছে ওইটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বা সিম্পল ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম। কিন্তু এর ছাড়া অন্য প্রিপোজিশন হোক, সেটা অফ হতে পারে, বাই হতে পারে, আফটার হতে পারে, বিফোর হতে পারে, যে কোনো প্রিপোজিশন, তারপরেই যখন ভার্বটা আসতেছে তাহলে ওই জায়গায় ভার্বের কি রূপ বসবে, আইএনজি ফর্ম। ওকে, মানে জিরান ফর্মে বসবে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওকে ফাইন। তাহলে আমি আরেকবার বলে দিলাম, হ্যাঁ, টু এর পরে ভার্বের বেস ফর্ম, আর টু ছাড়া অন্য প্রিপোজিশনের পরে যখন ভার্ব আসছে সেটা হচ্ছে আইএনজি ফর্মে বসবে। বলেছে আফটার গ্র্যাজুয়েটিং, গ্র্যাজুয়েট মানে কি স্নাতক সম্পন্ন করে। গ্র্যাজুয়েট এই বাংলাটা এটা কিন্তু একটা ভার্ব, হ্যাঁ, এটা এখানে কি হিসেবে আছে, এটা একটা ভার্ব। এটার বাংলা কি আসছে, স্নাতক সম্পন্ন করে। স্নাতক সম্পন্ন করে, স্নাতক সম্পন্ন মানে অনার্স ডিগ্রি, হ্যাঁ, আমরা যেটাকে অনার্স বলি, হ্যাঁ, বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংকে যদি আমরা বাংলায় বলতে চাই তাহলে এই ব্যাপারটা এরকম দাঁড়ায় যে বিমান বা বৈমানিক প্রকৌশল, বৈমানিক প্রকৌশল বিদ্যা। একটু বাংলাটা লিখো, এখানে লিখলে অথবা কঠিন লাগবে। বৈমানিক প্রকৌশল বিদ্যা অর্থাৎ বিমান কিভাবে চালাতে হয়, রকেট কিভাবে চালাতে হয়, সেটা চালানোর প্রযুক্তিগত ব্যবহারগুলো কি কি, এই ব্যাপারে তিনি পড়াশোনা করছেন। তার মানে কল্পনা চাওলার পড়াশোনায় ছিল হচ্ছে মহাকাশ নিয়ে, রকেট নিয়ে, বিমান নিয়ে, হেলিকপ্টার নিয়ে।
তার ইচ্ছা শুরু থেকে যে আমি হয়তো মহাকাশে যাব, আমি আকাশে উড়ব, আমি আকাশের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে পড়াশোনা করব। তাহলে এখানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বাংলাটা কি পাচ্ছি আমরা? বৈমানিক প্রকৌশল বিদ্যা। বৈমানিক প্রকৌশল বিদ্যা কোথা থেকে? ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ। বলেছে যে পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বৈমানিক প্রকৌশল বিদ্যার উপরে স্নাতক সম্পন্ন করে, অনার্স শেষ করে চাওলা মুভড টু দ্য ইউনাইটেড স্টেটস ইন 1982। ওকে, তাহলে চাওলা চলে গেলেন, এখানে মুভ থেকে চলে বা গেলেন, হ্যাঁ চলে গেলেন, চলে গেলেন। কোথায় গেলেন তিনি? তিনি গেলেন হচ্ছে দ্য ইউনাইটেড স্টেটস। কত সালে? ইন 1982। এই ইউজটা আমি মনে হয় দেখিয়েছি যে আমাদের সাল যখন বলছি আমরা, সালের ব্যবহারের পূর্বে আমাদের প্রিপোজিশন কি? ইন বসবে। ওকে, এটা আরেকবার একটু নোট করে নাও, ছোট্ট করে আমি একটু লিখে দিচ্ছি। যখন আমরা সাল, বিশেষ করে মাস অথবা সাল অথবা ঋতুর কথা বলি, হ্যাঁ ঋতু মানে কিন্তু কোনো মেয়ে না। হ্যাঁ, অনেকে মনে করে ভাই ঋতুর কথা কেন বলে? ঋতু বলতে এখানে কোনো মেয়ে বোঝায় না, ঋতু মিনস সিজন। হ্যাঁ, যে আমাদের যেই ষড় ঋতু আছে না, ওইটা হচ্ছে ওইটা বুঝাইছে, ঠিক আছে? তাহলে মাস, সাল বা ঋতুর পূর্বে কি প্রিপোজিশন বসে? ইন। আর যদি বার, হ্যাঁ বাংলা মেয়ে যেগুলো বার অথবা তারিখ যদি হয়, এই দুইটা পূর্বে বসবে হচ্ছে আমাদের অন। ওকে, বার অথবা তারিখ হচ্ছে অন। ওকে, তাহলে ঋতু মানে কিন্তু কোনো মেয়ের নাম না, তোমরা ভুল বোঝার কোনো কারণ নেই যে মানিক ভাই আবার কোন ঋতুর কথা বসাচ্ছে, তার আগে আবার ইন বসাই দিচ্ছে। ওকে, তার কি পেলাম আমরা এখানে? যে তিনি 1982 সালে কোথায় যান? তার গ্র্যাজুয়েশন শেষ করার পরে তিনি চলে যান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। She obtained her masters। এখানে একটা খুব সুন্দর ওয়ার্ড, obtain। এটা V2 তে আছে পাস্টে। obtain অর্থ হচ্ছে অর্জন করা, অর্জন করা, ঠিক আছে? তাহলে কি হবে? পাস্টে তিনি অর্জন করেছিলেন। She obtained her masters degree in aerospace engineering from the University of Texas। তাহলে এখানে একটা সুন্দর ওয়ার্ড, তিনি অর্জন করেছেন তার মাস্টার্স ডিগ্রি, অর্থাৎ তার স্নাতকোত্তর ডিগ্রি, স্নাতকের উপরে যেটা স্নাতকোত্তর, অর্থাৎ আমি এই মুহূর্তে যেটা পড়াশোনা করছি স্নাতকোত্তর। She obtained her master's degree in aerospace engineering। অ্যারোস্পেস মানে হচ্ছে তোমার কি বলা যায় এটা? অ্যারোস্পেস হচ্ছে কি বলা যায় এটাকে বাংলা বলতো? অ্যারোস্পেস, মহাকাশ প্রকৌশল বিদ্যা। মহাকাশ প্রকৌশল বিদ্যা। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বাংলা কি দাঁড়ায়? মহাকাশ প্রকৌশল বিদ্যা। মহাকাশ প্রকৌশল বিদ্যা বা মহাকাশ প্রকৌশল, প্রকৌশল বিদ্যা, ঠিক আছে? ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস। তিনি টেক্সাস ইউনিভার্সিটি থেকে কি ডিগ্রি অর্জন করেন? তিনি মহাকাশ প্রকৌশলের উপরে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। আচ্ছা, লেটার, তারপরে, এখানে লেটার থেকে তারপরে, ওকে, এটা সময় বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ টাইম। হ্যাঁ, লেটার হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম এখানে। শি ডিড হার, তিনি করেছিলেন তার পিএইচডি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। তিনি একই সাবজেক্টের উপরে মাস্টার্স করেছেন, আবার ওই সাবজেক্টের উপরে তিনি পিএইচডি করেছেন ফ্রম ইউনিভার্সিটি অফ কলোরাডো। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে কল্পনা চাওলার আমরা তিনটা প্রতিষ্ঠানের নাম পাইলাম। হ্যাঁ, কি কি প্রতিষ্ঠান বলতো? একটা হচ্ছে তিনি গ্র্যাজুয়েশন করেছেন তার ওই যে পাঞ্জাবের যে কলেজ থেকে, মাস্টার্স করেছেন হচ্ছে টেক্সাস ইউনিভার্সিটি থেকে, আর পিএইচডি করেছেন ইউনিভার্সিটি অফ কলোরাডো। ওকে, আশা করছি ক্লিয়ার এই পর্যন্ত। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? এই প্যারাটা কি ক্লিয়ার সবার? ওকে, এই প্যারাটা ক্লিয়ার হলে আমরা তার পরের প্যারায় যাবো। হ্যাঁ, ওকে, চলো আমরা দ্বিতীয় প্যারায় যাই। কি বলছে দেখি? ডিটারমিন্ড টু। এখানে এই জিনিসটা একটু মনে রাখো, ডিটারমিন্ড টু অর্থ হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওকে, অর্থ হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ, দৃঢ় প্রতিজ্ঞ। তাহলে ডিটারমিন টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট, এই স্পেলিংটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, স্পেলিংটা মনে রাখবা। অ্যাস্ট্রোনট হচ্ছে মহাকাশচারী, মহাকাশচারী,
নভোচারী, ওকে, বা নভোচারী, তোমরা এবার বলতে পারো নভোচারী, নভোচারী যারা মহাকাশে উড়ে উড়ে বিভিন্ন গবেষণা করে, রকেটে যায়, স্যাটেলাইটে যায়, তারা হচ্ছে নভোচারী। তাহলে বলছে যে ডিটারমিন্ড টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট, কি হওয়ার তার দৃঢ় প্রতিজ্ঞ ছিল, যে মহাকাশচারী অথবা নভোচারী হওয়ার দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তিনি, ইভেন ইন দ্য ফেস অফ দ্য স্পেস শাটল চ্যালেঞ্জার ডিজাস্টার অন 28 জানুয়ারি 1986। ওকে, এই লাইনটা বেশ বড়, একটু গুছিয়ে আমরা ছোট করে আনি। দেখো বলছি ইভেন ইন দ্য ফেস অফ মানে কি, কোনো কিছুর সম্মুখে, কোনো কিছুর অভিজ্ঞতায়, কোনো কিছুর সম্মুখে। আচ্ছা, সম্মুখে বলতে কি বুঝাইছে আমরা এটা একটু ক্লিয়ার করব। সম্মুখে, ইভেন ইন দ্য ফেস অফ স্পেস শাটল মানে কি, মহাকাশযান। এই পুরোটার একটা বাংলা, এটা হচ্ছে মহাকাশযান, ঠিক আছে, মহাকাশযান অর্থাৎ যেইটা দিয়ে মহাকাশে যায় বা হচ্ছে তোমার স্যাটেলাইটে যায়, এই মহাকাশযানটা, অর্থাৎ আমরা এক ধরনের রকেট ধরতে পারি। তাহলে স্পেস শাটল, তার নাম ছিল কি, চ্যালেঞ্জার। এটার নাম ছিল কি, চ্যালেঞ্জার ডিজাস্টার মানে হচ্ছে ধ্বংস, ডিজাস্টার মানে কি, ধ্বংস। ওকে, কত তারিখে ধ্বংস হয়েছে এটা, 28শে জানুয়ারি 1986 সালে। আচ্ছা, এখন বলছে যে দেখো মূল কথাটা কি বলছে এটা একটু বোঝো। ক্লাস করতে পারছেন ঠিক মতো, কারণ কি, কেন তোমরা ক্লাস করতে না পারার কারণটা আমাকে একটু বলো দেখি। ক্লাস করতে না পারার কারণ কি? ক্লাস করতে না পারার কারণটা একটু বলো আমাকে দেখি। তোমরা যদি প্রবলেম ফেস করতে ভাইকে জানাও যে কি প্রবলেম হচ্ছে। আমার এখানে ক্লাস ইজিলি চলতেছে, আমার কম্পিউটারে চলতেছে, তাহলে প্রবলেমটা কোন জায়গায়? আমার মনে হচ্ছে তোমাদের ইন্টারনেটে প্রবলেম হতে পারে। হ্যাঁ, অনেকে বলছে সব ঠিক আছে, এই অনেকে কিন্তু সব ঠিক আছে বলতেছে। হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে কোথাও কোথাও নেট প্রবলেম হতে পারে। আমার কাছে এই জিনিসটা মনে হচ্ছে, এই যে অনেকেই বলতেছে সব ঠিক আছে। হ্যাঁ, আমি ক্লাস কন্টিনিউ করি। হ্যাঁ, ঠিক আছে, ওকে, আসো। তাহলে এখন এই জায়গাটা একটু বোঝার জায়গা। তোমরা অনেক জায়গায় এই জায়গাটা ক্লিয়ার হবে না তোমাদের, অনেক জায়গায় তোমরা যদি ভালোভাবে না পড়ো। দেখো কি বলছে, ডিটারমিন টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট ইভেন ইন দ্য ফেস অফ দ্য স্পেস শাটল চ্যালেঞ্জার ডিজাস্টার অন 28 জানুয়ারি 1986। এবার তোমরা উল্টো দিক থেকে বাংলা করো। 1986 সালের 28শে জানুয়ারি মহাকাশযান চ্যালেঞ্জার, সেটার নাম ছিল চ্যালেঞ্জার, মহাকাশযান চ্যালেঞ্জারের ধ্বংস হওয়ার সম্মুখে থেকেও বা ধ্বংস হওয়াটা দেখেও, এখানে সম্মুখ বলতে বুঝাইছে দেখা, তাহলে তিনি দেখা সত্ত্বেও তিনি কি হতে চাইছিলেন, একজন নভোচারী হইতে চাইছিলেন। মানে বুঝাইছে যে তিনি দেখছেন যে 1886 সালে মহাকাশযান যেই চ্যালেঞ্জার ছিল সেটা ধ্বংস হয়েছে। হ্যাঁ, এটা উড়তে গিয়ে ধ্বংস হয়ে গেছে। সেটা দেখার পরেও তিনি একজন নভোচারী হতে চেয়েছেন। এখন দেখো, সেটা যে শুধু ধ্বংস হয়েছে ব্যাপারটা এমন না, সেটা আর কি কি ক্ষতি করছে। দ্যাট ল্যাড টু দ্য ডেথস অফ ইটস 7 ক্রু মেম্বার্স। যেই মহাকাশযান চ্যালেঞ্জারের ধ্বংসের কারণে তার 7 জন ক্রু মেম্বার, মানে তার 7 জন যেই নভোচারী ছিল এটার ভিতরে 7 জনই মারা গেছে। চাওলা জয়েন্ট নাসা ইন 1988। এত কিছু দেখার পরেও এই মাত্র 86 সালে দুর্ঘটনা ঘটার পরে মাত্র 2 বছর পরে চাওলা কিসে জয়েন করলেন, নাসায় জয়েন করলেন। আমরা অবশ্যই নাসা জানি, নাসা আমরা বলি না যে নোয়াখালী সায়েন্স অ্যান্ড ইউনিভার্সিটি না, এটা কিন্তু নাসা কিন্তু ওই নাসা না, ঠিক আছে। এই নাসা মানে কিন্তু কি না, নোয়াখালীর কোনো প্রতিষ্ঠান না। আচ্ছা, শি বিগেন ওয়ার্কিং অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট। তিনি কি হিসেবে কাজ করছেন, শি বিগেন ওয়ার্কিং অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট। তিনি একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে নাসায় কাজ করা শুরু করছে, ভাইস প্রেসিডেন্ট কোন একটা প্রজেক্টের। ওয়্যার শি ডিড কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স রিসার্চ। এই রিসার্চটার বাংলা নাম করার প্রয়োজন নাই, এটা একটা রিসার্চ পেপারের নাম। তিনি এই গবেষণাটা করেছেন
অন কোন টপিকের উপর? ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। ভার্টিক্যাল টেক অফ মানে কি? দেখো আমরা জানি বিমান কিভাবে উড়ে, বিমান উড়েছে এই যে এইভাবে না, এই যে এইভাবে হচ্ছে একটু একটু করে উড়ে, কিন্তু রকেট উড়ে কিভাবে? রকেট যায় কিন্তু একদম সোজা। এই যে ভার্টিক্যাল টেক অফ মানে হচ্ছে উড্ডয়ন, টেক অফ মানে কি? উড্ডয়ন। এই ওয়ার্ডটা মনে রাখো, টেক অফ মানে হচ্ছে উড্ডয়ন, উড্ডয়ন। আর ভার্টিক্যাল মানে কি? উলম্ব বা লম্ব, লম্বা, ঠিক আছে, লম্বা। আর ল্যান্ডিং মানে কি? অবতরণ। ওকে, তাহলে বলছে যে তিনি কিসের উপর? তিনি নাসায় কাজ শুরু করেছেন একজন ভাইস প্রেসিডেন্টের হিসেবে, এবং তিনি লম্বালম্বিভাবে রকেটের উড্ডয়ন এবং অবতরণের উপর তিনি এই যে রিসার্চটা করছেন, কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স নামে একটা গবেষণা তিনি করেছেন। ওকে, এই বেসটা ক্লিয়ার সবার? ল্যাডটা হচ্ছে লিড থেকে আসছে। হ্যাঁ, এই ল্যাড ওয়ার্ডটা সুন্দর, একটু খেয়াল রাখো। ল্যাডটা V2 তে আছে, এটা V1 হচ্ছে লিড। হ্যাঁ, লিড মানে হচ্ছে নিয়ে যাওয়া, কোনো কিছু ঘটানো, এটা বাংলা হচ্ছে ঘটানো। এখানে লিড অর্থ হচ্ছে ঘটানো, যা ঘটিয়েছে, যা ঘটিয়েছে 7 জন নভোচারের মৃত্যু। ওকে, ক্লিয়ার, রাইট? ওকে, ফাইন। তাহলে এই পেজটা সবাই ক্লিয়ার, রাইট? চলো তার পরেরটা পেজে, হ্যাঁ আসো, এই পেজে আসি। ইন 1991 সালে শি গট ইউএস সিটিজেনশিপ। তিনি আমেরিকার নাগরিকত্ব পাইলেন। তিনি কি পাইলেন? আমেরিকার নাগরিকত্ব পাইছেন তিনি। অ্যান্ড স্টার্টেড হার ক্যারিয়ার অ্যাজ আ নাসা অ্যাস্ট্রোনট ইন 1995। তিনি 1995, দেখো সালের আগে কি বসে বলো তো? সালের আগে ভাইরা কি বসে? প্রেপোজিশন ইন বসে, ঠিক আছে? সালের আগে কি বসে? ইন বসে। তাহলে তিনি 1995 সালে নাসার একজন নভোচারী হিসেবে তার ক্যারিয়ার শুরু করছেন। এবার দেখো আরেকবার লাইনটা আমি বলি। ইন 1991, দেখো আবার এখানে খেয়াল করো, ইন বসে। তাই সবসময় মনে রাখবা, আমরা যখন সাল বলছি, সালের আগে প্রেপোজিশন কি হবে? ইন হবে। ইন 1991 শি গট ইউএস সিটিজেনশিপ। তিনি 1991 সালে আমেরিকার নাগরিকত্ব পেয়ে যান। অ্যান্ড স্টার্টেড হার ক্যারিয়ার, এবং তার ক্যারিয়ার শুরু করেন অ্যাজ আ নাসা অ্যাস্ট্রোনট ইন 1995 সালে নাসার, একদম নাসার অফিসিয়াল মহাকাশচারী হিসেবে তার চাকরি জীবন শুরু করেন তিনি। কত সালে? 1995 সালে। শি ওয়াজ সিলেক্টেড ফর হার ফার্স্ট ফ্লাইট ইন 1996। এখানে খুব দুইটা প্রশ্ন তৈরি হবে। হ্যাঁ, আচ্ছা আসো, প্রথম প্রশ্ন হচ্ছে শি ওয়াজ সিলেক্টেড, এই যে এইটুকু অংশটা, এটা অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স নাকি প্যাসিভের? প্রথম কোয়েশ্চেন। হ্যাঁ, দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে, একটু আগে তোমাদেরকে বললাম যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলোর পরে দা হয়, কিন্তু এখানে কেন হলো না বলো দেখি। আচ্ছা দেখি তোমরা বলতে পারো কিনা। হ্যাঁ, দুইটা কোয়েশ্চেন খুব চমৎকার। হ্যাঁ, এটা বুঝতে পারলে তুমি বুঝতে পারবা যে তুমি ইংলিশের গ্রামারের আপার লেভেলে যাচ্ছ একটু একটু করে। হ্যাঁ, তুমি বোঝার যে ধরনটা তোমার মধ্যে, ওইটা আরো বেশি আপগ্রেড হচ্ছে। এই ব্যাপারটা মনে রাখবা। তুমি যতই সেন্টেন্সকে ভাঙতে পারবা, সেন্টেন্সকে তুমি যত বেশি স্ক্রুটিনাইজ করে চিন্তা করতে পারবা, ইউ উইল বি ফেনোমেনাল ইন ইংলিশ গ্রামার। সো হিয়ার উই গেট শি ওয়াজ সিলেক্টেড। দেখো, সিলেক্ট তো কেউ নিজেকে নিজে করে না। আমরা কি নিজেকে নিজে সিলেক্ট করি? ধরো আমি যখন কোনো একটা টিমের ক্যাপ্টেন হব, অথবা আমি একটা এলাকার মেম্বার হচ্ছি, অথবা চেয়ারম্যান হচ্ছি, নিজেকে তো নিজে সিলেক্ট করা যায় না, তাই না? করা যায় কি? যায় না। তাহলে এখানে শি ওয়াজ সিলেক্টেড মানে হচ্ছে তাকে নির্বাচিত করা হয়েছিল, তাকে নির্বাচিত করা হয়েছিল। তার মানে এই সেন্টেন্সটা এইটুকু অংশ কিসে আছে? প্যাসিভ অংশে আছে, প্যাসিভ। শি ওয়াজ সিলেক্টেড ফর হার ফার্স্ট ফ্লাইট। এখন প্রশ্ন হচ্ছে, এখানে যে ফার্স্ট, এটা একটা অর্ডিনাল নাম্বার, রাইট? অর্ডিনাল নাম্বার। এখন প্রশ্ন আমার যে এই অর্ডিনাল নাম্বার থাকা সত্ত্বেও এখানে আমি কেন দা দিলাম না? হ্যাঁ, এটা একটা প্রশ্ন। এবার আসলে এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি তোমাদেরকে একটা ফাঁকা পেজে। হ্যাঁ, চলো আমরা এই জিনিসটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি, তাহলে আমাদের এটা চিরদিন মনে গেঁথে যাবে। আচ্ছা, যেমন ধরো আমি যদি লিখি যে শি ইজ দ্য ফার্স্ট গার্ল অফ আওয়ার ক্লাস, ওকে। আচ্ছা,
তাহলে এই সেন্টেন্সটাকে ব্যাখ্যা করে কি দাঁড়াচ্ছে, শি ইজ দ্য ফার্স্ট গার্ল অফ আওয়ার ক্লাস, সে হচ্ছে আমাদের ক্লাসের একদম ফার্স্ট গার্ল। ওকে, তাহলে এইখানে খেয়াল করো, এই গার্ল হচ্ছে কি, গার্ল হচ্ছে একটা কি আমাদের পাচ্ছে একটা নাউন, রাইট? আর নাউনকে মডিফাই করেছে কে, ফার্স্ট, তাই তো? নাউনকে মডিফাই কে করেছে, ফার্স্ট, তাই না? তাহলে এই ফার্স্ট কি একটা অ্যাডজেক্টিভ, তাহলে এই ফার্স্ট আমরা কি পাচ্ছি, এটাকে একটা অ্যাডজেক্টিভ বলছি, হ্যাঁ, অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন আমি যখন বলছি যে ইন মাই ফার্স্ট, এটাকে তুমি একটা অ্যাডজেক্টিভ বলো, ইন মাই ফার্স্ট জার্নি আই ওয়াজ স্কেয়ার্ড, আই ওয়াজ স্কেয়ার্ড। আচ্ছা, এখন আমি কি বললাম, ইন মাই ফার্স্ট জার্নি, আমার প্রথম জার্নিটাতে আই ওয়াজ স্কেয়ার্ড, আমি খুব ভীত ছিলাম, আমি খুবই ভয় ছিলাম। এখন এই জায়গায় খেয়াল করে, এই যে জার্নিটা কি, জার্নি সে কি, সে হচ্ছে একটা নাউন, রাইট? এখন এইটাকে যখন মডিফাই করছে সেটা কি, সেটা একটা কি, সেটা একটা অ্যাডজেক্টিভ অবভিয়াসলি। এখন মজার ব্যাপার হচ্ছে এই ফার্স্টকে আবার কে মডিফাই করছে, এই দা, তাই তো? এই দা কি একটা ডিটারমিনার, ডিটারমিনার, আর্টিকেল বলতে পারো, অনেকে সেটাকে আর্টিকেল বলো, তবে এটা এখানে একটা ডিটারমিনার। এখন প্রশ্ন হচ্ছে এই মাই কি, তাহলে মাই সে নিজেও একটা ডিটারমিনার, তাহলে মাই কি, মাইও হচ্ছে একটা ডিটারমিনার, তাই তো? এখন আমি যদি এই একটা ডিটারমিনার পূর্বে আরেকটা ডিটারমিনার বসাই, এটা কোনো সুন্দর বাক্যের লক্ষণ না এবং বাক্যটা ভুল। তার মানে এই বাক্যে আমি যখন ফার্স্ট বসাচ্ছি, এখানে আলাদা কোনো ডিটারমিনার ছিল না, তাই চাইলে আমি একটা ডিটারমিনার বসাতে পারি এবং বসাতে হবে। বাট এই সেন্টেন্সটাতে যখন বসাচ্ছি, দেখো ফার্স্টের আগে একটা মাই আছে এবং মাই হচ্ছে একটা পজেসিভ ডিটারমিনার, কি বলা হয়, পজেসিভ ডিটারমিনার, বোঝা গেছে? তাহলে এখানে ডিটারমিনার অলরেডি থাকাতে আমরা ফার্স্টের আগে আলাদা করে আর দা লেখার প্রয়োজন পড়বে না। বোঝা গেল? ক্লিয়ার সবার? ভাইয়া মাই তো পজিটিভ প্রোনাউনও হয়, এই মাই হচ্ছে এখানে পজিটিভ প্রোনাউন না, পজিটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলতে পারো অথবা পজিটিভ ডিটারমিনার বলতে পারো, পজিটিভ প্রোনাউন না। এই মাই, মাই যদি লিখো মাই, এইটাকে আমরা বলবো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ অথবা পজিটিভ ডিটারমিনার, পজিটিভ অ্যাডজেক্টিভ বলতে পারো। আর যখন তুমি সেটাকে মাইন বলছো, মাইন, তখন সেটার নাম হবে পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন। ঠিক আছে? এবার ক্লিয়ার? এই ব্যাপারটা পুরো বোঝা গেল? ওয়াটার মানে পানির মতো ভেঙে ভেঙে বুঝছো না? আচ্ছা, ক্লিয়ার, রাইট? ওকে, ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে আমরা এই পেজটা ক্লিয়ারলি বুঝলাম। হ্যাঁ, এটা বোঝাটা খুব জরুরি। হ্যাঁ, তোমাদের এই জায়গাগুলো অ্যাডমিশনের কাজে দিবে তোমাদেরকে। আচ্ছা, কি বলছে দেখো, she was selected for her first flight in 1996, তিনি 1996 সালে তার প্রথম ফ্লাইট, মহাকাশে যাওয়ার জন্য প্রথম তিনি নির্বাচিত হয়েছেন। she spoke the following words, she spoke, তিনি বলেছিলেন the following words। এই লাইনটাকে যদি ব্যাখ্যা করে দেখো কি আসছে, এখানে ওয়ার্ডস কি, নাউন, রাইট? এই শব্দগুলো, এই কথাগুলো তিনি বলেছিলেন। তাহলে কথাগুলো কোন কথাগুলো, নিচের কথাগুলা। তাহলে এই নিচের কি, নিচের কি বলা না নিচের কথা, নিচের কথাগুলা। তাহলে কথা কি একটা নাউন, তাহলে কথাকে যে মডিফাই করবে তাহলে সে কি হবে, একটা অ্যাডজেক্টিভ। মনে আছে, নাউনকে যে মডিফাই করে তাহলে সে কি, একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভের পূর্বে যে বসেছে তার নাম কি বলো সবাই? দাকে আমরা কি বলবো, একটা দেখি বলতে পারো কিনা। দাকে এখন কি বলবো আমরা? এখানে ওয়ার্ডস হচ্ছে একটা নাউন, রাইট? তিনি এই কথাগুলো বলছেন। এখন কোন কথা, এই কথা নাউনটাকে মডিফাই কে করেছে? কথা নাউনটাকে, তোমাদের সাকলাইন ভাই কল দিছে আমাকে, সাকলাইনটা মেসেজ দিয়ে নি। সাকলাইন ক্লাসে আছি, সাকলাইন ক্লাসে আছি। তোমাদের সাকলাইন ভাই একটা পিকচার তুলে পাঠাই দিই। হ্যাঁ, সাকলাইন ভাইকে চিনো তো তোমরা না, অনেকেই তোমরা পাওয়ার প্লেতে ক্লাস করছো। একটা ছবি দিলে পাঠাই দিলাম সাকলাইনকে। সাকলাইন হচ্ছে আমার ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ, সাকলাইন আচ্ছা, সাকলাইন ক্লাসে আছি। ওকে, সাকলাইনকে মেসেজ ড্রপ করে দিয়েছি। ভাইয়া 32 মিনিট লেট হয়ে গেছে, আমি কি কন্টিনিউ করবো নাকি রেকর্ড করবো?
তুমি কন্টিনিউ করো, আমি বলি তুমি কন্টিনিউ করো, কারণ জীবন যুদ্ধে অনেক সময় আমরা সবাই একসাথে এক লাইনে দৌড়াইতে পারি না, অনেক সময় পিছন থেকে দৌড়ে এসে জয় করতে হয়। সো তুমি চেষ্টা করো যে তুমি এখান থেকে শুরু করো। হ্যাঁ ভাই, আইফোন ইউজার, তোমরা ফোন দেখলে কেমনে রে ভাই আমার? সাকলাইনকে একটা মেসেজ ড্রপ করে দিলাম, সাকলাইনকে একটা মেসেজ ড্রপ করে দিলাম। ঠিক আছে, ওই যে ওই দিন বলতেছে হচ্ছে, ওই দিন ভিডিও দেখতেছিলাম, ওই যে ওই হুজুরটা, হ্যাঁ ওই যে মেসেজ ড্রপ করে বলতেছে যে मेरे ईमानदारों भाइयों बहनों के लिए मैं एक हिंदी मैसेज ड्रॉप करना चाहूंगी, বুঝছো? হিন্দিতে মেসেজ ড্রপ করে। আচ্ছা ওকে, পড়ায় ফিরি। ঠিক আছে, সাকলাইন কি বলে আমাকে, সাকলাইন ডিস্টার্ব করো না, ক্লাসে আছি। সাকলাইনকে, সাকলাইন হচ্ছে আমাদের বন্দিবাসালায় ম্যাথ ইনস্ট্রাক্টর। ঠিক আছে, পাওয়ার প্লেতে তোমরা যারা আগে ছিল তারা ক্লাস করছো হয়তো, যারা ছিল না তারা জানো না। সাকলাইন হচ্ছে আমাদের বন্দিবাসালায় ম্যাথ ইনস্ট্রাক্টর অ্যান্ড হি ইজ আ ভেরি জিনিয়াস পারসন। আই রিয়েলি লাভ হিজ ইন্টেলেকচুয়ালিটি। ওকে, আমরা ক্লাসে ফিরে আসি। হ্যাঁ, সাকলাইনকে মেসেজ ড্রপ করা শেষ, আমরা এখন ক্লাসে মেসেজ ড্রপ করি, চলো। She spoke the following words, তিনি নিচের কথাগুলো বলেছেন, while traveling in the weightlessness of space, মহাকাশের ওজনহীনতায়। আচ্ছা, এখানে একটা খুব দুইটা জিনিস নোট করো। হ্যাঁ, দুইটা জিনিস তোমাকে নোট করে পড়ানো শিখাচ্ছি। দেখো, দুইটা গ্রামাটিক্যাল টার্ম আমি তোমাদেরকে এখানে শিখিয়ে দিচ্ছি। while-এর সাথে ভার্বের সম্পর্কটা কেমন, এটা একটা। আরেকটা হচ্ছে এই টার্মটা, এইটুকু অংশকে তোমরা একটু মার্ক করো, এইটুকু অংশকে মার্ক করে ফেলো তো, এইটুকু অংশকে তোমরা মার্ক করো। এই দুটো অংশকে তোমরা একটু মার্ক করো। হ্যাঁ, আমি তোমাকে শেখাচ্ছি, কি শেখাতে চাচ্ছি এটা আমরা একটু একটা নতুন পেজে দেখাই। চলো, যেমন ধরো হোয়াইলের দুইটা ব্যবহার আছে। হ্যাঁ, আমরা যখন হোয়াইল এটাকে আমরা যখন ধরো তুমি এটাকে কনজাংশন বলতে পারো, অনেক জায়গায় এটা কনজাংশন না হয় এটা একটা প্রোনাউন হিসেবে ইউজ হয়, প্রোনাউন সরি, এটা একটা কি হইতে পারে, কনজাংশন হইতে পারে, রিলেটিভ প্রোনাউন হইতে পারে কোনো কোনো ক্ষেত্রে। এখন হোয়াইলের দুইটা ব্যবহার আছে। যেমন হোয়াইলকে যদি আমরা এইভাবে লিখি যে while going to college I saw a snake. ওকে, আমি একটা বিশ্বধর কালনাগিনী সাপ দেখেছিলাম। তাহলে while going to college I saw a snake। ঠিক আছে, কালনাগিনী সাপ তো আমাদের কলেজের মধ্যেই ছিল, শত শত ছিল, যারা ছেলেদেরকে ধ্বংস করে দিয়েছে। ওকে, while going to college I saw a snake, এটা একটা ব্যবহার। আর দুই নাম্বার সেন্টেন্সটা দেখো, যেমন while I was going to college I saw my crush. ওকে, হ্যাঁ, ক্রাশ মানে ওই যে কালনাগিনী। ঠিক আছে, এই ক্রাশ মানে হচ্ছে কালনাগিনী। এক মিনিট ওয়েট, একটা কল এসেছে, গুরুত্বপূর্ণ কল। হ্যালো, ক্লাস করাচ্ছি, ক্লাসে আছি আমি। নো, ওকে 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 ওকে, গুড বাই। ঠিক আছে, চলো আমরা পড়াশোনায় আছি, পড়াশোনায় ফিরে আসি। হ্যাঁ, আমার আমার কালনাগিনী আমাকে ধ্বংস করে দিয়ে চলে গেছে, তোমার জীবন শেষ শেষ শেষ। আচ্ছা, তাহলে রিজাতুল রুদ্র, রুদ্রর জীবন থেকে সবাই মেসেজ নিও। ঠিক আছে, রিজাতুল রুদ্রকে ধ্বংস করে দিয়ে চলে গেছে। রিজাতুল, তোমার জীবনে এত অল্প বয়সে শেষ হয়ে গেল আমি ভাবতেই পারি নাই। তোমার জীবন 7 মিনিটেই শেষ করে দিয়ে গেছে কালনাগিনী। আচ্ছা, এখানে আসি। while going to college I saw a snake, এটা একটা সেন্টেন্স। while I was going to college I saw a snake, এই দুইটা সেন্টেন্সকে আমরা একটু 7 সেকেন্ডে ভেঙে বুঝি। ঠিক আছে, ওকে, এখানে কি বলছে দেখো, while এর পরে যখন ভার্ব আসে এটা দুইটা স্ট্রাকচার হইতে পারে।
ওয়াইলের পর ভার্বের দুইটা স্ট্রাকচার। যখন ওয়াইলের সাথে সরাসরি ভার্ব থাকবে, হ্যাঁ ওয়াইলের সাথে সরাসরি ভার্ব, এইটা একটা প্যাটার্ন। আর ওয়াইলের সরাসরি ভার্ব না হয়ে মাঝখানে সাবজেক্ট চলে আসবে, এইটা একটা প্যাটার্ন। তাহলে এই দুইটার মধ্যে খেয়াল রাখবা, যখন ওয়াইলের ঠিক পরে ভার্বটা আসতেছে, মাঝখানে কোনো ধরনের সাবজেক্ট নাই, তাহলে এক্ষেত্রে ওয়াইল প্লাস ভার্বের আইএনজি, এই প্যাটার্নটা মনে রাখবা, ঠিক আছে? ওয়াইলের সাথে সরাসরি ভার্ব আসলে সরাসরি আইএনজি বসবে। আর ওয়াইলের পরে যদি সাবজেক্ট চলে আসে, সেক্ষেত্রে কি করবা? ওয়াইল প্লাস সাবজেক্ট, তারপরে ওই সাবজেক্ট অনুযায়ী পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ ওয়াজ অথবা ওয়ারের যে কোনো একটা, ওয়াজ অথবা ওয়ার, তারপরে ভার্বের আইএনজি। ওকে, ক্লিয়ার স্ট্রাকচারটা? কি বললাম? ওয়াইলের দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে ওয়াইলের পরে যদি সরাসরি ভার্ব থাকে, কোনো সাবজেক্ট না থাকে, সেক্ষেত্রে হচ্ছে ভার্বের সরাসরি আইএনজি ফর্ম হবে। আর যদি সাবজেক্ট চলে আসে, তাহলে ওই সাবজেক্ট অনুযায়ী পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ অথবা ওয়ার, এখানে আই এর সাথে ওয়াজ হয়েছে, উই হলে ওয়ার হতো, দে হলে ওয়ার হতো, ইউ হলে ওয়ার হতো, তারপরে ভার্বের সাথে আইএনজি। এটা একটা প্যাটার্ন গেল, একটা টপিক গেল। 2 নম্বরে আসো, আমরা একটা প্যাটার্ন দেখাচ্ছিলাম যে দা এবং অফের একটা সম্পর্ক। এই জিনিসটা জাস্ট একটু নোট করে রাখো, যেমন দা প্লাস নাউন প্লাস অফ, অর্থাৎ দা এবং অফের মাঝখানে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, দ্যাট মাস্ট বি এ নাউন। কি বললাম? দা এবং অফের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হবে? নাউন হবে। যেমন আমি বলতে পারি যে মাই নাগিন, আচ্ছা এগুলো না দিই, হ্যাঁ এগুলো না দিই, এগুলো খুব খারাপ জিনিস, এগুলো খারাপ, এসবের সাথে আমি একদম নাই, এসব নাগিন টাগিনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? ফাইন, নাগিন, আর কোনো নাগিন নিয়ে কথা বলবো না, একদম কোনো নাগিন নিয়ে কথা হবে না, ঠিক আছে? মাইর হবে কিন্তু, প্রচুর মাইর দিব। নাগিন নাই, এখন হচ্ছে শুধু সেন্টেন্স লিখবো, ভালো ভালো সেন্টেন্স, একদম ভদ্র সেন্টেন্স লিখবো। ওকে, দ্য স্টুডেন্টস অফ ইংলিশ উইনার উইনার 4.0 are quite meritorious. ওকে, তাহলে এই সেন্টেন্সটা আমি একটু দেখি তো, এখানে কি ব্যাপার আসছে। এইখানে যখন আমি ভাঙছি সেন্টেন্সটাকে, দেখো এই যে এইটুকু অংশ, দ্য স্টুডেন্টস অফ, তাহলে এই যে মাঝখানে যে অফ ওয়ার্ডটা আছে, এইটা কোন পার্ট অফ স্পিচ হবে তাহলে? দা এবং অফের মাঝখানে যদি একটাই ওয়ার্ড, তাহলে সেটা অবশ্যই কি হবে? একটা নাউন হবে। বুঝা গেল? ক্লিয়ার সবার? মানিক ভাই কট, মানিক ভাই তো কবি কট খেয়ে গেছি ছোটবেলায়। মানিক ভাই কট খায় না, মানিক হচ্ছে কট দেয়। মানিক ভাইকে কট দিবে এমন আছে নাকি কোনো নাগিন? এমন কোনো নাগিন জন্ম হয় নাই মানিক ভাইকে কট দিবে। মানিক ভাই তো কট দিয়ে দিব না, এসব কট খাওয়ার দিন আমাদের না, ছেলে মানুষ আবার কিসব কট খাবো আমরা? ওকে, আচ্ছা এই ব্যাপারটা ক্লিয়ার না? আসো চলো আমরা আমাদের মূল পর্বে যাই, আমরা নাগিন ড্যান্স বন্ধ করি, চলো পড়ায় ফিরি। আচ্ছা এরপর আসি, তাহলে কি বলছে? শি স্পোক দ্য ফলোইং ওয়ার্ডস, তিনি নিচের কথাগুলো বলছেন ওয়াইল ট্রাভেলিং। দেখো ওয়াইলের পরে সাবজেক্ট নেই, তার ভার্বের সরাসরি আইএনজি। ইন দ্য ওয়েটলেসনেস অফ স্পেস, তিনি মহাকাশের ওজনহীনতায়, মহাকাশে তো ওজন নাই তাই না, মহাকাশের ওজনহীনতায় থাকাকালীন তিনি নিচের কথাগুলো বলছেন। কি কথা বলছেন? ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স, তুমি তাই যা তোমার মেধা, তোমার মেধাই তুমি, অর্থাৎ তোমার মেধা যেটুকু কাজ করবে তুমি ততটুকুই বড় হবা। মেধা যেখানে কট খেয়ে যাবে তুমি সেখানে কট খেয়ে যাবা, সহজ কথা। শি হ্যাড ট্রাভেলড 10.67 মিলিয়ন মাইলস, তিনি 10.67 মিলিয়ন মাইল তিনি ভ্রমণ করেছেন মহাকাশে। অ্যাজ মেনি অ্যাজ 252 টাইমস অ্যারাউন্ড দ্য আর্থ, পুরা পৃথিবীর বাহিরে প্রায় 255 বার ভ্রমণ করেছেন, 252 বার। যেই দৈর্ঘ্যটা তিনি অতিক্রম করেছেন সেটা পৃথিবীর চারপাশে 252 বার অতিক্রম করার সমান, ঠিক আছে? আর আমাদেরকে ওই এখান থেকে এখানে গেলে রিক্সা লাগে, হাইটা যাবো না, কষ্ট হয়, ঠিক আছে? উনি হচ্ছে মহাকাশে গেছে, হ্যাঁ ওয়েটলেস, সাউন্ড নাই, মানুষজন নাই, খাবার দাবার নাই, এরকম একটা অবস্থা। আচ্ছা যাক এখানে আসি। হার ফার্স্ট স্পেস মিশন, তার প্রথম স্পেস যাত্রা মিশন STS-87, এটা একটু মনে রাখবো, তার প্রথম যাত্রাটার নাম ছিল কি? মিশন STS-87, বিগেন অন 19 নভেম্বর 1997,
তার প্রথম মহাকাশ যাত্রা শুরু হয়েছিল 1997 সালে 19 নভেম্বর উইথ 6 আদার অ্যাস্ট্রোনটস অন দ্য স্পেস শাটল কলাম্বিয়া। তার মহাকাশ যানের নাম কি ছিল? কলাম্বিয়া। তাহলে তিনি যে প্রথম অভিযানে গিয়েছেন সেটার নাম ছিল কি? মহাকাশ যার নাম ছিল কি? কলাম্বিয়া। এবং তার সাথে আরো কতজন ছিল? আরো 6 জন অ্যাস্ট্রোনট ছিল। তাহলে যদি প্রশ্ন আসে যে প্রথম অভিযানে কল্পনা চাওলা কতজন ছিল মোট, তারা মোট কতজন ছিল, তার টোটাল ছিল হচ্ছে 7 জন। ঠিক আছে, টোটাল 7 ক্রুজ। ওকে, 7 ক্রুজ, 7 জন নভোচারী তারা প্রথমবার গেছে। ওকে, অন হার ফার্স্ট মিশন, তার প্রথম মিশনে, প্রথম যাত্রায়, দ্যাট লাস্টেড, যেটা অতিক্রম করেছে বা যেটা স্থায়ী ছিল, এখানে লাস্ট কিন্তু একটা ভার্ব। ঠিক আছে, ভার্ব V2 স্থায়ী হয়েছিল, স্থায়ী হয়েছিল। ওকে, তাহলে তার প্রথম যেই অভিযানটা সেটা স্থায়ী হয়েছিল 15 days 16 hours 34 minutes and 4 seconds। তাহলে এটা 15 দিন 16 ঘন্টা 34 মিনিট এবং 4 সেকেন্ড পুরো জার্নিটা ছিল তার টাইমটা। শি ট্রাভেলড 6.5 মিলিয়ন মাইলস। তিনি তার প্রথম ভ্রমণে, প্রথমবার যখন গেছেন তার প্রথম ভ্রমণে তিনি 15 দিন ছিলেন মহাকাশে। 15 দিন 16 ঘন্টা 34 মিনিট 4 সেকেন্ড তিনি মহাকাশে ছিলেন। শি ট্রাভেলড 6.5 মিলিয়ন মাইলস। তিনি 6.5 মিলিয়ন মাইল মহাকাশে তিনি চক্কর দিয়েছেন। শি ওয়াজ রেসপন্সিবল ফর, এই অংশটা একটু মনে রাখো, রেসপন্সিবল ফর হচ্ছে দায়ী। আচ্ছা, দায়ীর একটা পজিটিভ ফর্ম বলো তো তোমরা, দেখি দায়ীর পজিটিভ কি বলা যায়। তাই মানে মনে হচ্ছে না কাউকে আমরা ইয়া দিচ্ছি। হ্যাঁ, টিনের চালে ক্রো, মানিক ভাই প্রো। আচ্ছা আসো তারপরে অংশ আসে। হ্যাঁ, কি বলছে দেখো, ডিপ্লয়িং দ্য স্পার্টান স্যাটেলাইট। আচ্ছা, ডিপ্লয় অর্থ হচ্ছে নিযুক্ত করা। হ্যাঁ, নিযুক্ত করা বা হচ্ছে কোনো জিনিসকে যুক্ত করা, জোড়া লাগানো, ঠিক করা। হ্যাঁ, ডিপ্লয় হচ্ছে ঠিক করা, ঠিক করা। বলছে কি দেখো, শি ওয়াজ রেসপন্সিবল ফর ডিপ্লয়িং দ্য স্পার্টান স্যাটেলাইট। স্পার্টান স্যাটেলাইট নামে মহাকাশে একটা স্যাটেলাইট ছিল, তিনি যাওয়ার আগেই তিনি ওই স্যাটেলাইটটাকে ঠিক করার কাজে তিনি নিযুক্ত ছিলেন। উইচ হাউ এভার ম্যাল ফাংশনড, যেটা কোনো কারণে এটা নষ্ট হয়ে গিয়েছিল। মহাকাশে গিয়ে এটা ঠিকমতো কাজ করতেছিল না, কোনো কারণে নষ্ট হয়ে গেছিল। ওইটা ঠিক করার কাজে তিনি প্রথম মহাকাশে গিয়েছিলেন। নেসেসিটেটিং, এটা একটা ভার্ব, অর্থ হচ্ছে দরকার হওয়া, দরকার হওয়া। যেটা ঠিক করতে দরকার হয়েছিল স্পেস ওয়াক। স্পেস ওয়াক মানে হচ্ছে মহাকাশে সাহায্য করা। হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক স্যাটেলাইট থেকে আরেক স্যাটেলাইটের মধ্যে সাহায্য করার কাজটা। উইথ নেসেসিটেটিং আ স্পেস ওয়াক বাই উইনস্টন স্কট অ্যান্ড ডাকো দই। তাহলে এই দুইজন মহাকাশচারীর মহাকাশে সাহায্য দরকার হয়েছিল স্পার্টান মহাকাশযানটাকে ঠিক করতে। টু অফ হার ফেলো অ্যাস্ট্রোনটস, যারা দুইজন হচ্ছে ওই কল্পনা চাওলার সহকারী। ফেলো শব্দের অর্থ কি এখানে? সহকারী। ঠিক আছে, যারা ছিলেন কল্পনা চাওলার দুইজন সহকারী নভোচারী। টু রিট্রাইভ দ্য স্যাটেলাইট। রিট্রাইভ মানে হচ্ছে কাম ব্যাক। হ্যাঁ, কাম ব্যাক অথবা গেট ব্যাক। আচ্ছা, বলছে যে ওই মহাকাশযানটা, ওই স্যাটেলাইটটাকে ফিরিয়ে আনার জন্য। এটা মহাকাশে গিয়ে নষ্ট হয়ে গেছে, এটা কাজ করতেছে না, এটা আটকে পড়ে আছে। তাহলে মূল ঘটনা বলছে যে তিনি প্রথম যে মিশনে গেছেন সেখানে তিনি প্রায় 15 দিন এই টাইমটা কাটাইছেন। সেখানে 6.5 মিলিয়ন মাইল তিনি ভ্রমণ করছেন। তার কাজ ছিল হচ্ছে, তার আগেই যাওয়া একটা স্যাটেলাইট এখানে নষ্ট হয়ে গেছে, সেটার নাম কি ছিল? স্পার্টান স্যাটেলাইট। সেইটাকে ঠিক করার কাজে তিনি নিযুক্ত ছিলেন, যেখানে তার দুইজন সহকারী উইনস্টন স্কট এবং তাকো দই নামে সহকারী মহাকাশচারীরা ওইটাকে ফিরিয়ে আনার জন্য ওইখানে সাহায্য করতে গিয়েছিল। অর্থাৎ কল্পনা চাওলা পাশে তার আরো যে 6 সহকারীর মধ্যে 2 জন তারা ওইটা করতে সাহায্য করছিল। এই হচ্ছে আমাদের মূল বক্তব্য। আচ্ছা, আমরা এগুলো বিশ্লেষণ করলাম, এগুলো শিখলাম, তারপর আসো। ইন 2000 সালে শি ওয়াজ সিলেক্টেড ফর হার সেকেন্ড স্পেস মিশন। তিনি দ্বিতীয় মিশনের জন্য নিযুক্ত হন কত সালে? 2000 সালে। STS 107। প্রথমটা ছিল STS 87, দ্বিতীয়টা হচ্ছে 107। দিস মিশন ওয়াজ রিপিটেডলি ডিলেইড। রিপিটেডলি এটা একটা অ্যাডভার্ব, অর্থ হচ্ছে বারংবার।
বারংবার। ডিলেড মানে কি? বিলম্ব হওয়া, বিলম্ব হওয়া। ডিউ টু এটার মিনিং হচ্ছে জন্য। স্ক্যাজুয়ালিং কনফ্লিক্টস, সময় কি বলা যায়, সময় বিভ্রান্তির জন্য, সময় সংকটের জন্য, সংকট। বলেছে যে এই মিশনটা, দ্বিতীয় মিশনটা বারবার দেরি হয়েছিল তাদের সময় সংকটের জন্য, নির্ধারিত সময় তৈরি করতে পারছো না, কখন গেলে ভালো হয়। অ্যান্ড টেকনিক্যাল প্রবলেমস, এবং কিছু যান্ত্রিক ত্রুটি ছিল। তার মানে দ্বিতীয় মহাকাশযানের সময় তার কিছু টেকনিক্যাল ত্রুটি ছিল, এটা বারবার দেরি হয়েছে, তারা টাইম স্কেজুল করতে পারতেছিল না। অন 16 জানুয়ারি 2003 সালের 16 জানুয়ারি কল্পনা চাওলা ফাইনালি স্টার্টেড হার নিউ মিশন উইথ 6 আদার স্পেস ক্রু। বলছে আবারও 6 জন মহাকাশচারী তার সাথে নিয়ে মোট 7 জন তারা দ্বিতীয় জার্নিটা শুরু করলো মহাকাশযানে। অন দ্য ইল-ফেটেড, ইল-ফেটেড একটা এখানে অ্যাডজেক্টিভ, অর্থ হচ্ছে হতভাগা, হতভাগা, হতভাগা স্পেস শাটল কলাম্বিয়া। অর্থাৎ তার যে স্পেস শাটলটা, মহাকাশযানটাকে হতভাগা বলার কারণ কি, এইটা দিন শেষে ফিরে আসতে পারে না, এটা একদম ভেঙে পড়ে গেছিল। শি ওয়াজ ওয়ান অফ দ্য মিশন স্পেশালিস্টস, তিনি ছিলেন অন্যতম একজন এই যে অভিযানের যে বিশেষ ব্যক্তিদের মধ্যে একজন। হ্যাঁ, অভিযান করতে পারে মহাকাশযানে, ওইরকম বিশেষায়িত ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একজন। হ্যাঁ, গবেষণা করা, বিভিন্ন পর্যবেক্ষণ করার মধ্যে তিনি খুব এক্সপার্ট ছিলেন। চাওলাস রেসপন্সিবিলিটিস ইনক্লুডেড, চাওলার দায়িত্বগুলোর মধ্যে ছিল দ্য মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্টস। মাইক্রোগ্র্যাভিটি মানে কি? সূক্ষ্ম মহাকর্ষ অভিযান। এটার পুরোটার বাংলাটা কি আসবে? সূক্ষ্ম মহাকর্ষ অভিযান, সূক্ষ্ম মহাকর্ষ অভিযান, ঠিক আছে? সূক্ষ্ম মহাকর্ষ অভিযান করা, ফর হুইচ দ্য ক্রু কন্ডাক্টেড নিয়ারলি 80 এক্সপেরিমেন্টস। যেই এক্সপেরিমেন্টটা সফল করার জন্য তার যে ক্রুরা ছিল, তার যেই সহকারীরা ছিল, তার যে নভোচারীরা ছিল, তারা 80টা এক্সপেরিমেন্ট সম্পন্ন করেছেন। কন্ডাক্ট মানে হচ্ছে সম্পন্ন করা, সম্পন্ন করা। তারা 80টা এক্সপেরিমেন্ট করছে মহাকাশে দ্বিতীয়বার গিয়ে। স্টাডিং আর্থ অ্যান্ড স্পেস সায়েন্স, তারা পৃথিবী ও মহাকাশ বিজ্ঞানকে এক্সপেরিমেন্ট করেছে, গবেষণা করেছে। অ্যাডভান্সড টেকনোলজি ডেভেলপমেন্ট, উন্নত প্রযুক্তির নিয়ে কাজ করেছে। অ্যান্ড অ্যাস্ট্রোনট হেলথ অ্যান্ড সেফটি, এবং মহাকাশচারীদের স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে তারা মহাকাশযানে কাজ করেছে। ওকে, 1 মিনিট একটা বিরতি। হ্যাঁ, 1 মিনিট, কেউ যাবে না, ঠিক আছে? যাইলে কিন্তু একদম শেষ করে ফেলবে, একদম। যারা যাবে তারা হারুন আঙ্কেল, ক্লাস থেকে যারা যাবে তারা হচ্ছে হারুন আঙ্কেল। ওকে, চলো। আমি ক্লাসেই ছিলাম, আমি ক্লাসে আমার রুমের মধ্যেই ছিলাম। দিলাম তুমি ইমোশনাল কইরা, তুমি কি হারুন আঙ্কেল নাম শুনে ইমোশনাল হয়ে গেছো? ওকে, চলো আমরা লাস্ট পেজে আছি। হ্যাঁ, আমাদের প্যাসেজের লাস্ট পেজ। আফটার আ 16-day সায়েন্টিফিক মিশন ইন স্পেস, মহাকাশে 16 দিন, হ্যাঁ, বৈজ্ঞানিক গবেষণা করার পরে অন 1 ফেব্রুয়ারি 2003 সালের 1 ফেব্রুয়ারি কলাম্বিয়া ডিসইন্টিগ্রেটেড ওভার টেক্সাস। ডিসইন্টিগ্রেট মানে হচ্ছে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। তাহলে ভেঙে চূর্ণ বিচূর্ণ হওয়া, ভেঙে চূর্ণ বিচূর্ণ হওয়া টেক্সাসে। এটা যখন ফিরে আসছে, আবার 16 দিন এক্সপেরিমেন্ট শেষে যখন ফিরে আসছে মহাকাশ থেকে টেক্সাসে, এটা এসে মানে এটা
টেক্সাসে এসে খুব সেফলি ল্যান্ড করতে পারে নাই, ভেঙে চূর্ণ বিচূর্ণ শেষ হয়ে গেছে। ডিউরিং ইটস রি এন্ট্রি, অনুপ্রবেশ, হ্যাঁ, বা পুনরায় প্রবেশ ইনটু দ্য আর্থস অ্যাটমসফিয়ার। একবার তো দেখো, একবার তো তারা এই যে ধরো এটা হচ্ছে অ্যাটমসফিয়ার, পৃথিবীর কি বায়ু, এই বায়ুমণ্ডল তো ভেদ করে একবার রকেটটা গেছে, তাই না? এটা যখন আমার ফিরে আসছিল, ফিরে যখন মহাকাশটা পৃথিবীর দিকে আসছে, তখন বায়ুমণ্ডলে ঢোকার পথে এটা কি হয়েছে, এটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করার সময় এটা চূর্ণ বিচূর্ণ হয়ে টেক্সাসের মাটিতে লুটে পুটে পড়ছে, একদম ধ্বংস হয়ে গেছে পুরো। খুবই মর্মান্তিক ঘটনা। অল দ্য ক্রু ইন কলাম্বিয়া ইনক্লুডেড চাওলা সহ ওই মহাকাশযানের যারা ছিল প্রত্যেকে ডাইড অনলি 16 মিনিটস, মাত্র 16 মিনিট প্রায়র টু। এটা একটা মনে রাখো, প্রায়র টু খুবই পরিচিত একটা প্রিপোজিশন, অর্থ হচ্ছে পূর্বে। দেয়ার স্কেডিউলড ল্যান্ডিং, তাদের নির্ধারিত সময়ে অবতরণের মাত্র 16 মিনিট পূর্বে মহাকাশযানটা যখন তারা পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে ঢুকলো, তখন এটা অত্যন্ত তাপে জ্বলে উঠছে এবং সেটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে টেক্সাসের মাটিতে পড়ে গেছে। ইনভেস্টিগেশন, তদন্ত, শোজ দ্যাট, তদন্তে বলা হয় যে দিস ফ্যাটাল, এই মারাত্মক, হ্যাঁ, দিস ফ্যাটাল এটা একটা অ্যাডজেক্টিভ, এটা অর্থ কি মারাত্মক, ঠিক আছে? অবশ্যই আমরা জানি কি অ্যাডজেক্টিভের পরটা কি হবে, নাউন। এই মারাত্মক দুর্ঘটনা হ্যাপেন্ড, ঘটেছিল ডিউ টু আ ড্যামেজ, একটা কিসের কারণে, একটা ছোট্ট ড্যামেজের কারণে, ধ্বংসের কারণে, ছোট্ট একটা ক্ষতির কারণে। কোথায় হয়েছে ক্ষতিটা? ইন ওয়ান অফ কলাম্বিয়াস উইংস, কলাম্বিয়া যে মহাকাশযানটা আছে এটার এই যে ডানা থাকে না, এই একটা ডানার মধ্যে অনেকগুলো 2টা বা 3টা ডানা আছে, এই একটা ডানার মধ্যে একটু ড্যামেজ হয়েছে। ড্যামেজটা কোত্থেকে হয়েছে? ডানাটা ড্যামেজ হলে তো আগুন লেগে যেতে পারে, তাই না? ড্যামেজটা কোত্থেকে হইলো? caused by a piece of insulating foam. Insulating foam মানে কি? তাপমাত্রা নিরোধক ফোম। হ্যাঁ, ধরো আমরা কর্ক বলি না, কর্ক আছে না, হ্যাঁ, যে হচ্ছে তোমার তাপ নিরোধ করে, হ্যাঁ, তাপ যেন বের হইতে না পারে, এরকম এক ধরনের ফোম। তাহলে ইনসুলেটিং মানে কি? তাপ নিরোধক। এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এক খণ্ড তাপ নিরোধক যে খণ্ড বা ফোম এসে পড়ছে তার একটা ডানার মধ্যে, হ্যাঁ, ওই যে নবযানের ডানার মধ্যে। সেটা কোত্থেকে আসছে? ফ্রম দ্য এক্সটার্নাল ফিউয়েল ট্যাঙ্ক, বাহিরের মহাকাশযানটার বাহিরে যে তার ফিউয়েল রাখার, জ্বালানি রাখার যে ট্যাঙ্কটা আছে, ওই ট্যাঙ্ক থেকে জ্বলন্ত অবস্থায় এটা এসে পড়ছে একটা ডানার মধ্যে এবং সেটা আগুন ধরে গেছে। পিল অফ মানে হচ্ছে বাহির হওয়া। তাহলে বলছি যে এই যে মহাকাশযানটার মানে রকেটটার বাহিরের অংশ থেকে একটা তাপ নিরোধক ফোম বাহির হয়ে সেটা একটা উইংসের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে এবং সেখান থেকে ওই ড্যামেজ থেকে হচ্ছে এটা একদম ধ্বংস হয়ে গেছে। ডিউরিং দ্য ইন্টেন্স হিট, ইন্টেন্স মানে হচ্ছে তীব্র হিট মানে তাপ, অফ রিএন্ট্রি। তাহলে একটা মহাকাশযান যখন তার বায়ুমণ্ডলে ঢুকে অত্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পায়, অত্যন্ত গরম হয়, উত্তপ্ত হয়। তাহলে ডিউরিং দ্য ইন্টেন্স হিট অফ রিএন্ট্রি, তাহলে পুনঃপ্রবেশের সময় অত্যন্ত তীব্র তাপমাত্রার কারণে হট গ্যাসেস পেনিট্রেটেড দ্য ইন্টেরিয়র অফ দ্য উইং। পেনিট্রেট মানে হচ্ছে ঢুকে পড়া, ঠিক আছে? তাহলে অত্যন্ত তাপের কারণে ইন্টেরিয়র উইং অর্থাৎ ভিতরের যে উইংটা ছিল সেখানে কি হয়ে গেছে? অত্যন্ত গরম তাপ ঢুকে গেছে। ডেস্ট্রয়িং দ্য সাপোর্ট স্ট্রাকচার, এবং সেই গরম তাপ ঢুকে এই যে মহাকাশযান বা স্যাটেলাইটটার যেই রকেটটা, এটা যে ভিতরকার স্ট্রাকচার রয়েছে, সেফটি স্ট্রাকচার, এটাকে ধ্বংস করে ফেলছে অত্যন্ত তাপে। অ্যান্ড কজিং দ্য রেস্ট অফ দ্য শাটল ব্রেকডাউন, এবং এর কারণেই পুরো মহাকাশযানটা ব্রেকডাউন ঘটেছে বা সেটা ধ্বংস হয়ে গেছে। ওকে, খুব মর্মান্তিক ঘটনা। জাকারিয়া তুমি কি ইংলিশ বলো রে ভাই? बकवास से बचें और कैलाश पर ध्यान दें। अच्छा আমি বুঝতে পারছি ও কি বোঝায়, বুঝছো? আমি বুঝতে পারছি যে স্টপ গসিপিং
বি অ্যাটেন্টিভ টু দ্য ক্লাস, রাইট জাকারিয়া? আমি যদি ভুল না করে এটাই বলছো তাই না? মানে হচ্ছে ফাও কথা বাদ দাও, তারপর তুমি হচ্ছে ক্লাসে ঢুকো। শেষ পর্যন্ত তিনি হচ্ছে পুরো সফল একটা জার্নি শেষ করে আসার মাত্র 16 মিনিটের মাথায়, 16 মিনিট পরে তিনি ল্যান্ড করতে পারতেন। ওই মহাকাশযানটা যখন ইয়াতে বায়ুমণ্ডলে ঢুকলো তখন এটা গরম হয়ে ফেটে মারা গেছে সবাই। এই যে আমরা একটু যদি কল্পনা চাওলার ছবিগুলো দেখি, দেখো তিনি এই কল্পনা চাওলার একটা ফর্মাল সুন্দর ছবি। এই যে দেখো তিনি যখন ওয়েটলেসনেস অবস্থায় ছিলেন, অর্থাৎ মহাকাশযানের ভিতরে যখন সবকিছু উড়ন্ত অবস্থায় থাকে তখন দেখো চুল উপরের দিকে, চুল নিচের দিকে থাকার কথা না? যেহেতু এখানে কোনো বায়ু নাই এবং মহাকর্ষণ বা অভিকর্ষণের বল নাই, সে দেখো এই চুল হয়ে আছে কোন দিকে, দেখো উপরের দিকে চুল গেছে, দেখছো? তোমরা কিন্তু অনেক ভিডিওতে দেখবা, দেখো এই যে ভিডিওতে আমরা এগুলো ছবিগুলো কালেক্ট করছি। এই যে ইনি যখন এই যে স্পেস শাটল উড়াচ্ছেন, উড়ানোর আগের মুহূর্তে ছবিটা দেখো, তিনি তার এই যে আউটফিটটা তৈরি করে নিয়েছেন, আউটফিটটা পরে নিয়েছেন। এইখানেও দেখো, এই যে এখানেও দেখো চুল, এই যে তারা কিন্তু উপর থেকে ক্যামেরাটা ছবি তুলছে, দেখো চুল উপরের দিকে উঠে আছে, এই মেয়েটা চুল উপরের দিকে, আর তো চুল ছোট ছোট লেগে আছে, বোঝা যাচ্ছে না। এইটাও মহাকাশযানের ভিতরে। এই যে এখানে দেখো কিভাবে উড়ে উড়ে যাচ্ছে, দেখছো কিভাবে উড়ে 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 যাচ্ছে মহাকাশযানের ভিতরে। হাঁটার মতো তো তার ওই মাধ্যাকর্ষণ শক্তি নাই, তাই না? ধরে 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 যাইতে হচ্ছে উড়ে উড়ে। এই যে দেখো, এই হচ্ছে কল্পনা চাওলা। তাহলে পুরাটা পিকচার দেখলে আমাদের ছবিটা মনে পড়বে। আসো আমরা এমসিকিউ পার্টে যাই। চলো সবাই এবার কোয়েশ্চেন অ্যান্সার করো, হ্যাঁ দ্রুত। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিটারমিন্ড মেনশনড ইন দ্য প্যাসেজ রেফার টু? ডিটারমিন মানে কি? দৃঢ় প্রতিজ্ঞ, কোন একটা কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ, ঠিক আছে? দৃঢ় প্রতিজ্ঞ। আচ্ছা তাহলে ডিটারমিন মানে কি? দৃঢ় প্রতিজ্ঞ। সবাই অ্যান্সার করো, হ্যাঁ যার যার মতো অ্যান্সার করো। দৃঢ় প্রতিজ্ঞ। টেকিং কারেজ টু ডু সামথিং, কোনো কিছু করার আগ্রহ হতে পারে। টেকিং ডিসিশন টু সলভ এনি প্রবলেম, কোনো একটা সমস্যার সমাধানের সিদ্ধান্ত নেওয়া, এটা হবে না। ডুইং এনি ওয়ার্ক উইদাউট এনিবডিজ হেল্প, কারো সাহায্য ছাড়া কাজ করা, তাও না। হ্যাভিং মেড আ ফার্ম ডিসিশন, একটা দৃঢ় সংকল্প করা। অ্যান্ড বিং রিজলভড নট টু চেঞ্জ ইট, এবং সেই সংকল্পকে পরিবর্তন না করার দৃঢ় চেষ্টায় থাকা। অবশ্যই এটা দৃঢ় সংকল্প, যেহেতু এটা হবে। শুধু সংকল্প হলে ঠিক ছিল, কিন্তু দৃঢ় সংকল্প, কঠিন মনোবল এটা। হোয়াট হ্যাপেন্ড টু চ্যালেঞ্জার ইন 1986? 1986 সালে চ্যালেঞ্জার যে মহাকাশযানটা ছিল তার কি ঘটেছে? ইট ওয়াজ ওয়েল লঞ্চড, এটা খুব ভালোভাবে লঞ্চ করছে। ইট ল্যান্ডেড ইন টাইম, এটা সময় মতো ফিরে আসছে। ইট ক্রাশড আফটার টেক অফ, এটা এই যে চ্যালেঞ্জারের কথা বলছিলাম না, এটা মাত্র শুরু হওয়ার পরেই, এটা উড্ডয়ন করার পরে এটা ধসে গেছে, উড্ডয়নের পরে ধসে গেছিল, হ্যাঁ এই যে এটা। ইট ব্রোক অ্যাপার্ট 73 সেকেন্ডস ইনটু ইটস ফ্লাইট। এই যে চ্যালেঞ্জারটা, যেটা এই চ্যালেঞ্জারটা মাত্র উড্ডয়ন করার 73 সেকেন্ডের মাথায় এটা ফ্লাইটটা একদম ধ্বংস হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে উত্তর। ফ্রম হুইচ টু ইউনিভার্সিটিজ ডিড চাওলা রিসিভ হার মাস্টার্স অ্যান্ড পিএইচডি? মাস্টার্স হচ্ছে টেক্সাস ইউনিভার্সিটি, পিএইচডি হচ্ছে কলোরাডো ইউনিভার্সিটি। তাহলে ইউনিভার্সিটি অফ টেক্সাস, অক্সফোর্ড না, অক্সফোর্ড আসবে না। ইউনিভার্সিটি অফ টেক্সাস, ইউনিভার্সিটি অফ কলোরাডো, ইউনিভার্সিটি অফ টেক্সাস, হার্ভার্ড আসবে না, হার্ভার্ড আসবে না। তাহলে কোনটা উত্তর? বি নাম্বার। তারপর আসি, দ্য এক্সপ্রেশন she was responsible for deploying the Spartan satellite implies, এটা অর্থ কি? চাওলা ওয়াজ ইন চার্জ অফ ডিপ্লয়িং দ্য স্পার্টান স্যাটেলাইট, এটা কিন্তু হয়। রেসপন্সিবল ফর মানে যে কথা, ইন চার্জ অফ মানে একই কথা, দায়িত্বে থাকা, কোনো একটা কাজে দায়িত্ব থাকা, দায়িত্বশীল থাকা। তাহলে তিনি স্পার্টান স্যাটেলাইটকে ডিপ্লয় করার কাজে দায়িত্বশীল ছিলেন, এটা একটা প্রশ্ন। চাওলা হ্যাড রেসপন্সিবিলিটি টু ডেস্ট্রয়, ধ্বংস করার দায়িত্ব তার কাছে ছিল না। চাওলা হ্যাড রেসপন্সিবিলিটি টু টেক অফ দ্য স্পার্টান স্যাটেলাইট, স্পার্টান স্যাটেলাইটকে উড্ডয়নের দায়িত্ব ছিল, মহাকাশে উড়াবে থেকে, উড়ে তো পৃথিবী থেকে যেতে হয়, এটা হচ্ছে না। চাওলা ওয়াজ গিভেন রেসপন্সিবিলিটি টু ড্রাইভ দ্য স্পার্টান স্যাটেলাইট, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মহাকাশে আপনি স্পার্টান স্যাটেলাইটটা চালাইবেন, এটা তো নষ্ট অলরেডি, চালাবে কি হবে, তাই না? তাহলে এইটাও কিন্তু হচ্ছে না, তাই তার দায়িত্ব ছিল স্পার্টান স্যাটেলাইটটাকে ডিপ্লয় করা, এটা ঠিকঠাক করা। হ্যাঁ, তারপর আসি, দ্য ওয়ার্ড ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে কি? লম্বা, তাই না? লম্বা। তাহলে লম্বা কোনটার সাথে যায়? রাইজ, স্টিপ, প্লেন, আনইভেন, তাহলে কোনটা যায়? রাইজ। রাইজ মানে হচ্ছে উপরের দিকে ওঠা। দ্য ওয়ার্ড অবটেইন, অবটেইন মানে কি পাচ্ছি আমরা? অর্জন করা, তাই তো? কোনটা যায়? অর্জন করার সাথে কোনটা যাবে? অবশ্যই অ্যাকোয়ার। অ্যাকোয়ার শব্দ অর্থ কি?
অর্জন করা, প্রিভেইল অর্থ থাকা, অ্যাভেইল অর্থ হচ্ছে পাওয়া, আর সিজ মানে হচ্ছে কোনো কিছুকে হচ্ছে আটকে দেওয়া। তাহলে কোনটা যাবে? অ্যাকোয়ার মানে হচ্ছে অর্জন করা। কি বলছে? অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং মিনস, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে কি বোঝায়? লার্নিং ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উড়তে শেখা। দেখো অ্যারোনটিক্যালস মানে কিন্তু শুধু ফ্লাইং, আকাশে উড়তে শেখা শেখায় না, এটা ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার। লার্নিং ড্রাইভিং প্লেন, কিভাবে বিমান চালাইতে হয় সেটা শেখানো। আর ডিগ্রি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান ও প্রযুক্তির উপর যে কোনো একটা ডিগ্রি, তাও না। দ্য স্টাডি অফ ইঞ্জিনিয়ারিং ইন অ্যাভিয়েশন, অর্থাৎ মহাকাশ প্রকৌশল বিদ্যার উপর এক ধরনের শিক্ষা। এই যে অ্যাভিয়েশন মানে কিন্তু মহাকাশ বিদ্যা, হ্যাঁ, মহাকাশ। আচ্ছা, তারপর আসি। চাওলা ওয়েন্ট টু দ্য ইউএস ফর দ্য পারপাস অফ, তিনি কোন উদ্দেশ্যে গিয়েছেন? পারপাস মানে কি? উদ্দেশ্য। তাহলে চাওলা কোন উদ্দেশ্যে গিয়েছেন? হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষা অর্জনের জন্য, ভিজিটিং ইউএসএ, আমেরিকায় ভ্রমণ করার জন্য, মিটিং হার ফাদার, তার বাবার সাথে সাক্ষাৎ করার জন্য, জয়েনিং নাসা, নাসায় জয়েন করার জন্য। না, নাসায় জয়েন করা তার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল পড়াশোনা করা, এবং সেখান থেকে তিনি নাসায় জয়েন করে ফেলছেন তার যোগ্যতার বলে। সো উদ্দেশ্য কিন্তু নাসায় জয়েন করা ছিল না, হায়ার এডুকেশন। তারপরে আসি, দ্য ওয়ার্ড ডিজাস্টার, ডিজাস্টার মানে কি? ধ্বংস, তাই না? ধ্বংস। ধ্বংস শব্দের সাথে কোনটা যায়? হ্যাপেন, স্ট্রাইফ, কনফ্লিক্ট, ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে দুর্যোগ বা ধ্বংস, দুর্যোগ, ধ্বংস, ক্ষতি। দ্য ওয়ার্ড ওয়েটলেসনেস রেফার্স টু, ওয়েটলেসনেস মানে কি? হেভি, অনেক ভারী, স্পেশাস মানে হচ্ছে মোটা, সলিড, শক্ত, হ্যাভিং নো অ্যাকচুয়াল ওয়েট, প্রকৃত কোনো ওজন নাই, প্রকৃত কোনো ওজন নাই। ওকে, 10 কয়টা হয়েছে তোমরা দেখো, নিজেরটা মিলাও। আসো আমরা এই প্রবলেমগুলো একটু আমরা সলভ করে ফেলি। চলো, খুব কঠিন জিনিসটা সহজ জিনিস, চলো আমরা একটু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড একটু সলভ করি। অ্যাডমিশন স্ট্যান্ডার্ড, কল্পনা চাওলা ওয়াজ দ্য ড্যাশ ইন্ডিয়ান বর্ন ওয়েম্যান অ্যান্ড দ্য ড্যাশ পার্সন ইন স্পেস ফ্রম দ্য সাবকন্টিনেন্ট। কোনটা হবে বলো তো দেখি? অ্যাডমিশনের প্রথম প্রশ্নটা কি হবে? সবাই দ্রুত উত্তর দাও, অ্যাডমিশনের প্রথম প্রশ্নটা কি উত্তর হইতে পারে? বি, অনেকে বি বলছে না, দেখি একটু বি উত্তর সঠিক কিনা। বি, ফার্স্ট আর সেকেন্ড, হ্যাঁ এটা সঠিক। প্রথম ইন্ডিয়ান আর দ্বিতীয় ব্যক্তি মহাকাশ এই সাবকন্টিনেন্ট। চাওলা গ্র্যাজুয়েটেড ইন, চাওলা কত সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এটা আমরা একটু দেখতে হবে না? চলো আমরা একটু দেখে আসি, এটা আমাদের প্যাসেজে আছে। হ্যাঁ, আমি তো মুখস্থ করে করি নাই, তাই আমাদের একটু দেখতে হবে। শি মুভ টু, চাওলা মুভ টু দ্য ইউনাইটেড স্টেটস ইন 1972, তার মানে হচ্ছে 1982 সালে। এবং আমরা জানি যে উনি যেই বছর হচ্ছে গ্র্যাজুয়েশন করছে ওই বছর হচ্ছে আমেরিকায় গেছে। তাহলে অপশন 1992 থাকলে 92 হবে উত্তর। অপশন কি 92 আছে? সরি 82 আছে। অপশন 82 কোথায়? তুমি ছোট্ট বাবু আসো, এই যে 82, এই তো 82, এই তিনি যেই বছর গ্র্যাজুয়েশন করছে ওই বছর তিনি আমেরিকা চলে গেছে। After dash of going to the United States, she obtained her master's degree. এ আবার কঠিন প্রশ্ন। আচ্ছা, গেছে কত সালে? 82 সালে গেছে। তাহলে মাস্টার্স ডিগ্রি পাইছে কত সালে? আমরা আরেকবার একটু পেজটা দেখি তো, চলো। তুমি মাস্টার্স করছে কত সালে? দেখো প্রশ্ন কিভাবে ঘুরে আসে, দেখছো? সরাসরি সাল জিজ্ঞেস করলেই তো হয়ে যায় রে বাবা। রে কি কঠিন করে একটা প্রশ্ন করে? সমস্যা কি তোমাদের? সহজভাবে একটা প্রশ্ন দিয়ে আমরা উত্তর দিয়ে ফেলি, শান্তিতে ক্লাস শেষ করতে পারি। She obtained her master's degree in aerospace engineering from the University of Texas. Later, she did her PhD. Hello, এটা কেমন অবস্থা? সব রণ 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 ঝন ঝন মনে হচ্ছে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমাদের মনে প্যাসেজের কোন একটা অংশ বাদ পড়ছে, মেবি আই এম নট শিওর। প্যাসেজে হয়তো একটা প্রশ্ন, কোন একটা প্যারা বাদ পড়ছে, এখান থেকে প্রশ্নগুলো চলে আসছে।
এই জন্য তো বলছি মিলে না কেন। আচ্ছা এটা 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 শিওর না, হ্যাঁ এটা এটা আমি শিওর না, হ্যাঁ এটা হয়তো প্যাসেজের একটা অংশ বাদ পড়ছে সেই জন্য। হ্যাঁ এটা হইতে পারে, অথবা পুরাতন বইয়ের অংশ হইতে পারে, হ্যাঁ। আচ্ছা চলো আমরা তার পরের অংশে যাই। চাওলাস ফার্স্ট মিশন এন্ডেড অন, চাওলার প্রথম মিশন শেষ হয়েছে কবে, এটা জানা উচিত, হ্যাঁ এটা আমাদের জানা উচিত। চাওলার প্রথম মিশনটা কবে শেষ হয়েছে, হ্যাঁ চলো আমরা একটু দেখে আসি। চাওলার প্রথম মিশন কবে শেষ হয়েছে? STS-87। আচ্ছা চাওলার প্রথম মিশন কত সালে ঘটছে? প্রথম মিশন এই যে ফার্স্ট ফ্লাইট 1996 সালে, তাই না? তিনি প্রথম মিশন করছে 1996 সালে। আচ্ছা ছিলেন কতদিন ওইখানে? এই যে 19 নভেম্বর, বিগেন 19 নভেম্বর, কতদিন? 19 নভেম্বর 1997। তাহলে ছিলেন কতদিন? 15 দিন। তাহলে 19 নভেম্বর থেকে 15 দিন কত হয়? তাহলে 19 নভেম্বর 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 30 দিন হচ্ছে মাস। তারপরে কত হচ্ছে আমাদের? 1, 2, 3, 4, তাহলে 4 ডিসেম্বর, হ্যাঁ 4 ডিসেম্বর, 4 ডিসেম্বর কি আছে দেখো তো, 4 ডিসেম্বর অপশন আছে কিনা দেখো। এত কঠিন প্রশ্ন করলে কেমন উত্তর দিব? অ্যাডমিশন দেখো কি প্রশ্ন করে, এই তো 4 ডিসেম্বর 1997, এই তো এটা উত্তর, তাই না? 4 ডিসেম্বর, হ্যাঁ গুড, 4 ডিসেম্বর 1997, গুড। একদম প্রশ্ন মজা না? হ্যাঁ পরীক্ষা হলে বসে তোমাকে চিন্তা করতে হবে। এই জন্যই বলি যে একাডেমিক থেকে যদি অ্যাডমিশনের একটা ফ্লেভারে পড়াশোনা করা যায় তোমার জন্য প্রশ্নের প্যাটার্ন বুঝতে সহজ হবে। লাস্ট কোয়েশ্চেন, আফটার ড্যাশ অফ হার ফার্স্ট মিশন কল্পনা স্টার্টেড হার সেকেন্ড মিশন। প্রথম মিশন শেষ করার কত বছর পরে দ্বিতীয় মিশন শুরু করছে? আমার তো সালগুলো মনে নাই। আচ্ছা আমরা একটু দেখে নিই, হ্যাঁ প্রথম মিশন শেষ হয়েছে কত সালে? ফার্স্ট মিশন হচ্ছে কত সালে শেষ হলো? 1997। তাহলে দ্বিতীয় মিশনটা কি 2003 সালে ছিল না সম্ভবত? দ্বিতীয় মিশনটা কবে ছিল বলো তো? 2002। এই যে 2002 সাল, তার মানে কত দিনের পার্থক্য? 3 বছরের পার্থক্য। অপশনে কি 3 বছর আছে? অপশনে 3 বছর আছে কিনা? তাহলে কি হবে? 3 ইয়ার্স, রাইট 3 ইয়ার্স, ওকে 3 বছর 2000 সালে, 97 আর হচ্ছে 2000, ওকে। আচ্ছা চলো আমরা কোয়েশ্চেনগুলো একটু দেখি। চলো আজকে আমরা আগে সলভ করবো হচ্ছে ফ্লোচার্টটা নিজের আগে একটু সলভ করো, হ্যাঁ আমি আসছি, হ্যাঁ আমি একটু আসতেছি এখন। বাচ্চারা চিন্তা করতে পারছো কি অ্যান্সার? ভাবো একটু দেখি। চলো আমরা এবার একটু মিলাই, হ্যাঁ কি হতে পারে উত্তরগুলো। ওকে ভাই অ্যাডমিশনে কি প্যাসেজ দেয় না? অ্যাডমিশন হচ্ছে সরাসরি প্যাসেজ দিবে না, শুধু এমসিকিউ দিয়ে দিবে, বুঝছো? মানে এই যে এখন আমাদের প্যাসেজটা দেখে এমসিকিউ করতে দিচ্ছে না, অ্যাডমিশন এইটা দিবে না, বুঝছো? মানে সরাসরি প্যাসেজটা থেকে প্রশ্ন তুলে দিবে, ঠিক আছে? বলবে যে এই যে ইউ আর হোয়াট ইউর ইন্টেলিজেন্স, হ্যাঁ স্পিচটা দিয়ে বলবে যে এটা কার কথা, বা একটা সেন্টেন্স দিয়ে বলবে এটা কোন টাইপের সেন্টেন্স, হ্যাঁ অথবা একটা প্রিপোজিশন গ্যাপ দিয়ে বলবে এটা কি বসবে, মানে তোমাকে প্যাসেজটা দিবে না, বাট এমসিকিউটা প্যাসেজ থেকে চলে আসে। এই জিনিসটা মাথায় রাখবা। এই জন্য প্যাসেজ পড়ার সময় বাংলা যেভাবে প্যাসেজ পড়ো তোমরা, এই যে কল্যাণীর প্যাসেজ বা আরও যা যা আছে ঠিক ওইটার মতো খুব সুন্দরভাবে পড়তে হবে। চলো আমরা একটু সলভ করি। কি বলছে? চাওলাস লাইফ অ্যান্ড কেরিয়ার, চাওলার লাইফে কি কি করছে, কিভাবে কেরিয়ার গঠন করছে, কোত্থেকে কি পড়াশোনা করছে, পড়াশোনা করে কখন কোথায় গেছে, কত সালে কি করছে, এই ব্যাপারগুলো। এটা প্যাসেজ থেকে সাল অনুযায়ী করতে পারো, সাল ছাড়াও করতে পারো। আসো আমরা একটু সলভ করি এখানে। প্রথম প্রশ্নের প্যাটার্নটা দেখবো। প্রথম প্রশ্ন হচ্ছে V2 দিয়ে দেওয়া আছে না, পাস্ট পার্টিসিপল দিয়ে। এবার আমরা 2 নম্বর থেকে একটু একটু সলভ করি। 2 নম্বর আসো, কি পাচ্ছি আমরা? গ্র্যাজুয়েটেড ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। 3 নম্বর আসি,
পোস্ট গ্রাজুয়েটেড ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, ওটা হচ্ছে অ্যারোস্পেস, হ্যাঁ, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। যেহেতু আমাদের কাছে প্যাসেজটা থাকবে, তোমরা চাইলে সালটা যুক্ত করে দিতে পারো, হ্যাঁ। তাহলে এই প্যাটার্নটা মনে রাখবা, এখানে যে V2 এখানে V2, হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েটেড, completed PhD in aerospace engineering। তোমরা চাইলে ভার্সিটির নাম দিতে পারো, এটা কি হবে, ইউনিভার্সিটি অফ টেক্সাস, ইউনিভার্সিটি অফ কলোরাডো। আচ্ছা, তারপরে আসি 4, আমি দিতে পারি যে জয়েন্ট নাসা, তারপর তিনি কি করছেন, জয়েন্ট নাসা অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক, হ্যাঁ, শি হ্যাজ মেড আস স্ট্যান্ড টলার বলছে, মনে আছে, হ্যাঁ, বাংলাদেশের সাধারণ সম্পাদক বলছিল এই কথা, শি হ্যাজ মেড আস স্ট্যান্ড টলার, শি হ্যাজ মেড আস স্মার্টার। আচ্ছা, তাহলে 4টা গেল, আরো 2টা লাগবে আমাদের, 5। তাহলে তিনি প্রথম যে মিশনটা করছিল কত সালে হয়েছিল বলো, প্রথম মিশনে যে completed her first mission in 1997। প্রথম মিশন কত সালে করছিল, 1997 সালে। এখন দেখো 6 নাম্বার কি দিতে পারি, তিনি প্রথম মিশনে কি করছেন, এইটা একটা কাজ, তার চাকরি বা ক্যারিয়ার ক্ষেত্রে একটা কাজ করছেন। তিনি প্রথম মিশনে কি করছেন, তিনি traveled 6.5 million miles in her first mission, ওকে, ঠিক আছে। তাহলে দেখবা সবগুলোর ক্ষেত্রে আমি কিন্তু ফুল স্টপটা দিইনি, হ্যাঁ, ফুল স্টপ দেওয়া থেকে বিরত থাকবা, ওকে। হ্যাঁ, এটা দিতে পারো, শি ওয়াজ সিলেক্টেড ফর হার ফার্স্ট ফ্লাইট ইন 1995, হ্যাঁ, এটা হতে পারে, ওকে। 10.67 হচ্ছে 2টা মিলিয়ে, হ্যাঁ, 2টা মিলিয়ে, আর প্রথমটাতে ছিল হচ্ছে কত 6.5 সম্ভবত, 2টা মিলিয়ে ছিল হচ্ছে 10.67 মিলিয়ন, ওকে। তাহলে এগুলো অ্যান্সার, চাইলে তুমি এটাও দেখতে পারো, এখানে আরো ভিন্ন ভিন্ন অ্যান্সার দেওয়া আছে, সবগুলো অ্যান্সার সঠিক। তবে মাথায় রাখতে হবে, এই যে দেখো V2 এর যে প্যাটার্নটা আছে না, এটা সেম রাখবা, মুভড V2, obtained V2, did V2, joined V2, determined V2, ওকে। আসো আজকে তোমাদেরকে একটু প্রশ্নগুলো আমরা একটু পড়ে দেখি, হ্যাঁ, ওকে। প্রশ্নগুলো আমরা একটু পড়ে দেখি, আমাদের বেশিক্ষণ লাগবে না, আমরা একটু প্রশ্নগুলো একটু বুঝি কি বলছে। হোয়াট গেভ চাওলা আ স্ট্রং ফাউন্ডেশন ফর স্পেস ট্রাভেলিং, তিনি যে স্পেস ট্রাভেল করতে গেছে, মহাকাশে অভিযান করতে গেছে, মহাকাশে যে তিনি গবেষণা করতে গেছে, সেই জায়গাটায় পৃথিবীর বাহিরের একটা জায়গা, এত কঠিন সেই জায়গার মধ্যে থাকা, সেই কাজটা করার ক্ষেত্রে তাকে মোটিভেশন দিয়েছে কে, কোন জিনিসটা তার সেই ফাউন্ডেশনটা গঠন করছে, স্ট্রং ফাউন্ডেশন। এডুকেশনাল লাইফ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এডুকেশনাল লাইফ। আমরা অনেকেই এডুকেশনকে খুব অ্যাভয়েড করি, হ্যাঁ, আমরা খুব আন্ডারমাইন করি এডুকেশনকে। দেখবা তোমাদের এই জেনারেশন ছেলেমেয়েরা এটা করে, আমি প্রায় সময় দেখি তারা বলে যে পড়াশোনা করে কি হবে, ব্যবসা করবো, এটা করবো, সেটা করবো। দেখো, টু বি ভেরি অনেস্ট, তুমি বড় কিছু যদি হইতে চাও, হ্যাঁ, কিছু এক্সেপশনাল আছে, দেখো অনেকেই উদাহরণ দেয় কি, দেখেন আপনি মার্ক জাকারবার্গ হচ্ছে ড্রপ আউট, বিল গেটস ড্রপ আউট, কিন্তু চিন্তা করতে হবে এরা কোত্থেকে ড্রপ আউট। মার্ক জাকারবার্গ হার্ভার্ডের ড্রপ আউট, বিল গেটস হার্ভার্ড ড্রপ আউট। তুমি ওইরকম হার্ভার্ডে যদি পড়াশোনা করার মতো স্মার্টনেস তোমার মধ্যে থাকে, ওই পরিমাণ হার্ডওয়ার্ক থাকে, ওই পরিমাণ এডুকেশনাল তোমার স্ট্রেংথ থাকে, তাহলে তুমি ড্রপ আউট হয়েও ভালো কিছু করতে পারবা। বাট আমরা ড্রপ আউট হচ্ছে কোন জায়গায়, আমরা ড্রপ আউট হইতেছি হচ্ছে কলেজে,
ইন্টার লেভেলে, এসএসসি লেভেলে, ভার্সিটি ফার্স্ট ইয়ারে উঠে কোনো একটা ন্যাশনাল কলেজে পড়ে, ওই ড্রপ আউট আর হার্ভার্ডের ড্রপ আউট এক জিনিস না। তাই বাংলাদেশ বা এই এশিয়ার প্রেক্ষাপট চিন্তা করলে সফলতার মূল মন্ত্রটা আমি মনে করি হচ্ছে পড়াশোনা। পড়াশোনা না করার কোনো কারণ নাই, কোনো একটা সিঙ্গেল কারণ নাই যে এই কারণে পড়াশোনা করবে না। অনেক প্রবলেম আছে বাংলাদেশের মধ্যে, অনেক ধরনের ফল্টস আছে, অনেক ধরনের প্রশ্ন চুরি এটা সেটা আছে, বাট আফটার অল পড়াশোনা করে ভিত্তিটা শক্ত করতে পারলে তুমি যেই কোনো দিকে মুভ করতে পারবা। তাই তোমরা ছেলে হও বা মেয়ে হও, যে কোনো কারণে পড়াশোনাকে তোমরা আন্ডারমাইন করে চাপা দিয়ে দিও না। Educational life gave Chawla a strong foundation for space traveling. তার স্পেস ট্রাভেলিং এর সবচেয়ে বড় যে ফাউন্ডেশনটা দিয়েছে তার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড। After graduating in aeronautical engineering, she obtained her master's degree in aerospace engineering. She also did her PhD in aerospace engineering. তাহলে একটা মেয়ে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং উপর অনার্স, মাস্টার্স, পিএইচডি করছে এবং সেই ব্যাপারটাই তার ফাউন্ডেশন তৈরি করেছে নাসায় যোগ দেওয়ার জন্য এবং সেখান থেকে একজন অ্যাস্ট্রোনট হয়ে মহাকাশে যাওয়ার জন্য। ওকে, তারপর আসি, narrate the impact of Challenger disaster 1986 on কল্পনা চাওলা। কল্পনা চাওলা এই মানুষটার উপরে, কল্পনা চাওলার উপরে ডিজাস্টার, যে চ্যালেঞ্জার যেই মহাকাশযানটা ছিল সে যে হয়েছে, ডেস্ট্রয় হয়েছে, এটার ইম্প্যাক্টটা কতটুকু ছিল। চ্যালেঞ্জার ডিজাস্টার ইন 1986 হ্যাড নো ইম্প্যাক্ট, দেখো খুব বোল্ড ভাষায় বলছে, হ্যাড নো ইম্প্যাক্ট অন কল্পনা চাওলা। কল্পনা চাওলার উপরে এটা কোনো প্রভাবই ছিল না, সে বিন্দু মাত্র পিছিয়ে আসে নাই। She was determined to become an astronaut in the face of life risk and joined NASA in 1988. তিনি জীবন ঝুঁকিতে পর্যন্ত ছিলেন, এই মুহূর্তেও যে কোনো কিছু ঘটতে পারে, যে কোনোভাবে এটা হয়তো ভেঙে যেতে পারে, তারপরে তিনি জয়েন করেছেন। ঠিক আছে, Which career did কল্পনা চাওলা start in NASA in 1988? তিনি 1988 সালে কি হিসেবে জয়েন করছেন? In 1988 কল্পনা চাওলা started working as a vice president where she did computational fluid dynamics research on vertical takeoff and landing. আমরা দেখেছি এটা, তিনি ভার্টিক্যাল টেক অফ এন্ড ল্যান্ডিং এর উপরে রিসার্চ করেছেন কি হিসেবে? একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে। ওকে, narrate ফার্স্ট স্পেস মিশন অর কল্পনা চাওলা। কল্পনা চাওলা প্রথম মিশনে কি করছেন, আর লাস্ট কোয়েশ্চেন একটা আসছে হচ্ছে কল্পনা চাওলার আর্লি লাইফ নিয়ে। হ্যাঁ, কল্পনা চাওলার আর্লি লাইফে তিনি কি কি তার ছিল, এটা যদিও আমাদের এক্সেপশনাল কোয়েশ্চেন, এটা বইয়ের মধ্যে নাই। হ্যাঁ, এটা আসার সম্ভাবনা খুব কম, এটা আসার সম্ভাবনা খুবই কম। ভাই আপনি কোনো গান বলবেন না? গান কি বলা যায় রে বোকা? গান তো গাওয়া যায়, গান গাইতে বললে একটা বিষয় ছিল। ওকে, প্যাসেজ মোটামুটি শেষ। ওকে, প্যাসেজটা কি ক্লিয়ার বাচ্চারা? ভাই আপনি একটা গান বলেন। গান তো বলা যায় না রে বাবু, ছোট্ট শোনা তোরা। ভাই এইচএসসি 25 কবে হইতে পারে? ভাই একটা গান বলেন। ওকে, সবাই রেডি? গান শোনার জন্য তোমরা সবাই রেডি? তোমরা সবাই রেডি আছো? বলো, তোমরা সবাই যদি রেডি থাকো তাহলে আমি একটু তোমাদেরকে একটা গান হয়তো আয়োজন করতে যাচ্ছি। হ্যাঁ, তো সবাই যদি তোমরা রেডি থাকো, যদি রেডি না থাকো তাহলে আমরা এখনই ছুটি দিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আমাদের 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে, ক্লাসের 23 মিনিট। ওকে, রেডি সবাই? হ্যাঁ, রেডি? 1 2 3 গান। ঠিক আছে বাচ্চারা? বাচ্চারা আজকে এই গান দিয়ে শেষ করলাম আমরা। এই যে দেখো, GUN গান। এই গানের মাধ্যমে আজকে আমরা সবাই রেডি হয়ে সুস্থ সবল মনে আমরা আজকে গান শেষ করেছি। ঠিক আছে, সবাই গান শুনেছো, ভালো লেগেছে, আরামে এবার ঘুমাও, শান্তিতে তোমরা নাকে তেল দিয়ে ঘুমিয়ে যাও পড়াশোনা করে। ঠিক আছে বাচ্চারা? আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে সোমবার। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। মুরব্বি